আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা বীজগণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, এই 4টি টপিকস নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে সবার প্রথমেই রয়েছে সদৃশ পদ। তো সদৃশ পদ কাকে বলে সেটি আমরা এখন এখানে আমাদের লিখে নিব। তাহলে সদৃশ পদ কাকে বলে সেটা আমরা এখানে আমাদের লিখে নিলাম। এখানে বলা হয়েছে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদের সদৃশ পদ বলা হয়। এখানে যদি লক্ষ্য করেন একটা শব্দ লেখা আছে, একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, অর্থাৎ শুধুমাত্র সাংখ্যিক সহগে পরিবর্তন থাকবে, অন্য কোনো কিছুতে পরিবর্তন থাকবে না। ওই পদগুলোকে আমরা বলবো সদৃশ পদ। যেমন আমরা যদি উদাহরণ দিতে চাই, আমরা লিখতে পারি 3a স্কয়ার বি, আবার এখানে আমাদের লিখতে পারি 5a স্কয়ার বি। এই যে আমরা দুইটা পদ লিখলাম, এই দুইটা পদের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এই পদের সাংখ্যিক সহগ হলো 3, এই পদের সাংখ্যিক সহগ হলো 5। তাহলে এখানে 3 আর এখানে 5, তাহলে এই দুইটা পদের সাংখ্যিক সহগের মধ্যে এখানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বাকি যেগুলো রয়েছে যেমন চলক এবং পাওয়ার, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। এখানের মধ্যে এ স্কয়ার, এখানের মধ্যে এ স্কয়ার, এখানের মধ্যে বি, এখানের মধ্যে বি। তাহলে শুধুমাত্র সাংখ্যিক সহগের মধ্যেই পরিবর্তন, কিন্তু বাকিগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। তখন আমরা এই পদগুলোকে বলবো সদৃশ পদ। আর যখন এই যে আমরা এখানে আরেকটা টপিকস লেখা আছে বি সদৃশ পদ, এটা কি? ঠিক সদৃশ পদের উল্টাটা। তখন যদি আমরা দেখি যে এই চলক এবং পাওয়ারের মধ্যে যদি কোনো পরিবর্তন দেখা যায়, যেই পদগুলো দেওয়া থাকবে ওই পদগুলোর চলক এবং পাওয়ার এগুলোর মধ্যে যদি কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন তাদেরকে আমরা বলবো বিসদৃশ পদ। তখন আর তাদেরকে সদৃশ পদ বলা যাবে না। বিসদৃশ পদের ক্ষেত্রে সাংখ্যিক সহগ সমান থাকতে পারে, বিসদৃশ পদের ক্ষেত্রে সাংখ্যিক সহগ সমান থাকতে পারে, কিন্তু চলক এবং পাওয়ার সমান থাকে না। এগুলো দুই জায়গাতে দুই রকমের থাকতে পারে, তখন তাদেরকে আমরা বলবো বিসদৃশ পদ। যেমন আমরা যদি এখানের মধ্যে লিখি, এখানের মধ্যে 9ab কিউব, আর এখানের মধ্যে যদি লিখি 9a কিউব বি, এই যে দুইটা পদ আমরা লিখলাম, এই দুইটা পদ কিন্তু সদৃশ পদ না, এই দুইটা পদ হচ্ছে বিসদৃশ পদ। যদি লক্ষ্য করেন এখানেও সাংখ্যিক সহগ 9, এখানেও সাংখ্যিক সহগ 9। তো বিসদৃশ পদের ক্ষেত্রে সাংখ্যিক সহগ পরিবর্তন নাকি পরিবর্তন না সেটা দেখার বিষয় না। বিসদৃশ পদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সাংখ্যিক সহগ ব্যতীত বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা। যদি আমরা দেখি যে সাংখ্যিক সহগ ছাড়া অন্য যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো রকমের পরিবর্তন দেখা যাচ্ছে, তাহলে তখন আমরা ওই পদগুলোকে বলবো বিসদৃশ পদ। আর যখন একাধিক পদের মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহগের মধ্যে পরিবর্তন, একাধিক পদের মধ্যে যখন সাংখ্যিক সহগের মধ্যেই শুধু পরিবর্তন থাকে আর বাকিগুলো হুবহু একই রকম থাকে, তখন সেই পদগুলোকে আমরা বলবো সদৃশ পদ। এখন এখানে আমাদের সদৃশ পদের দুইটা পদ লিখলাম। আমরা যদি আরও উদাহরণ দিতে চাই, আমরা এখানে আমাদের চাইলে লিখতে পারবো যে 10a কিউব বি সি স্কয়ার লিখলাম। এখানের মধ্যে যদি আমরা লিখতে চাই 13c স্কয়ার a কিউব বি, এই যে আমরা দুইটা পদ লিখলাম। এখন এই দুইটা পদের মধ্যে আমরা লক্ষ্য করতেছি এই পদের সাংখ্যিক সহগ হলো 10, এই পদের সাংখ্যিক সহগ হলো 13। তাহলে 10 আর 13, তার মানে দুই জায়গার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাকিগুলোর দিকে তাকাই, এখানের মধ্যে আছে a কিউব, এখানের মধ্যেও আছে a কিউব, এখানের মধ্যে আছে বি, এখানের মধ্যেও বি, এখানে সি স্কয়ার, এখানেও সি স্কয়ার। এখন তারা হয়তো তাদের জায়গাটা পরিবর্তন করছে, এখানে এ কিউব প্রথমে, এখানে এ কিউব মাঝখানে। এখন তারা জায়গা পরিবর্তন করুক, তারা তাদের মানের পরিবর্তন করছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখানেও এ কিউব, এখানেও এ কিউব, এখানে বি, এখানে বি, এখানে সি স্কয়ার, এখানেও সি স্কয়ার। তাহলে আমরা দেখতেছি এই দুইটা পদের মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহগের মধ্যেই পরিবর্তন, বাকিগুলো কিন্তু হুবহু একই রকম আছে। তাহলে এই দুইটা পদকে আমরা বলবো সদৃশ পদ। তাহলে সদৃশ পদ কাকে বলা হয়? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে
তাদের সদৃশ পদ বলা হয়। একাধিক পদের মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহগের মধ্যে পরিবর্তন থাকবে আর বাকিগুলো হুবহু একই রকম থাকবে, সেই পদগুলোকে আমরা বলবো সদৃশ পদ। এবং সদৃশ পদ শিখতে গিয়ে আমরা বিসদৃশ পদ নিয়েও আলোচনা করে ফেললাম। বিসদৃশ পদ কি? বিসদৃশ পদ হচ্ছে যে এই যে আমরা যে বললাম যে সদৃশ পদের ক্ষেত্রে সাংখ্যিক সহগের মধ্যে পরিবর্তন থাকবে আর বাকিগুলো হুবহু একই রকম থাকবে, বিসদৃশ পদের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা। সাংখ্যিক সহগ ব্যতীত বাকি যেগুলো থাকে যেমন চলক, পাওয়ার, এগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন থাকে তখন তাদেরকে বলা হয় বিসদৃশ পদ। চলক, পাওয়ার এগুলোর মধ্যে কোনো পরিবর্তন থাকলে তাদেরকে কি বলা হয়? বিসদৃশ পদ বলা হয়। যেমন এখানে আমরা আরেকটা উদাহরণ যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 19abc³ আর এখানের মধ্যে আমরা লিখি 20ab²c আমরা লিখলাম। এখন এখানে আমাদের 19, এখানে আমাদের 20 সাংখ্যিক সহগে পরিবর্তন, কিন্তু সাংখ্যিক সহগে পরিবর্তন হয়েছে কি হয়নি সেটা দেখার দরকার নাই, আমরা বাকিগুলোর দিকে তাকাই। এখানেও এ, এখানেও এ, ঠিক আছে। এখানে বি, কিন্তু এখানে b², এই যে একটা পরিবর্তন হয়ে গেল। এখানে আছে শুধু বি আর এখানে আছে b², এক জায়গাতে পরিবর্তন পেয়ে গেলাম। এখানে আছে c³, এখানে আছে শুধু সি, এই জায়গার মধ্যেও পরিবর্তন। তাহলে যেহেতু এই যে এই জায়গাগুলোতে পরিবর্তন হয়ে গেছে, এজন্য এই দুইটা পদকে আমরা বলবো বিসদৃশ পদ। তাহলে বিসদৃশ পদ কাকে বলে? একাধিক পদের মধ্যে যখন চলক, পাওয়ার অর্থাৎ সাংখ্যিক সহগ ব্যতীত বাকিগুলোর মধ্যে যদি কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তখন সেই পদগুলোকে বলা হবে বিসদৃশ পদ। তাহলে সদৃশ পদ কাকে বলে, বিসদৃশ পদ কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা 3 নম্বর যেই টপিকস বীজগণিতীয় রাশির যোগ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানের মধ্যে দুইটি বীজগণিতীয় রাশি লিখে নিলাম কারণ আমাদের এই 3 নম্বর টপিকসটা এখন আমরা আলোচনা করব। এখানে বলা হয়েছে বীজগণিতীয় রাশির যোগ। আমরা এখানের মধ্যে যে আমরা দুইটা রাশি লিখলাম, এই কমা পর্যন্ত একটা রাশি এবং এরপরে আরেকটা রাশি, এই দুইটা রাশিকে এখন যোগ করতে হবে। এখন আমরা কীভাবে যোগ করব? সবার প্রথমে আমরা লিখব এইভাবে করে, এখানটাতে লিখব সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে এই লাইনটা আমরা লিখে নিলাম। এই যে লাইনটা লিখলাম সদৃশ পদগুলোকে, একটু আগেই কিন্তু আমরা সদৃশ পদ কাকে বলে সেগুলো কিভাবে আমরা চিনব সেগুলো আমরা শিখে আসছি। এখন এই যে দুইটা বীজগণিতীয় রাশি, এখন যোগের ক্ষেত্রে কি শুধু এই দুইটা বীজগণিতীয় রাশিই থাকবে? না, আরও বীজগণিতীয় রাশি থাকতে পারে, একটা, দুইটা, এখানে আরও বীজগণিতীয় রাশি থাকতে পারে, কোনো সমস্যা নেই, করা যাবে। যোগের অঙ্কতে আমরা একাধিক বীজগণিতীয় রাশির একসঙ্গে যোগ করতে পারবো। তো এখানে যে আমরা বললাম সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে প্রথম যেই বীজগণিতীয় রাশিটা আছে সেটা আমরা লিখলাম এখানের মধ্যে 2a + 4b + 5c, এটা আমরা লিখলাম। এই প্রথম বীজগণিতীয় রাশিটা লিখতে গিয়ে কোনো সমস্যা নেই, আমাদের মূল কাজটা করতে হবে দ্বিতীয় বীজগণিতীয় রাশি থেকে। প্রথম বীজগণিতীয় রাশির পরে যত বীজগণিতীয় রাশি থাকবে সবগুলোকে এখানে বসাতে গিয়ে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা কি কাজ? সেটা হচ্ছে দ্বিতীয় যে বীজগণিতীয় রাশি সেখানে প্রথমে কি আছে? 3a। আমরা দেখব এই 3a এখানের মধ্যে কোথায় আছে। 3a এখানের মধ্যে আমরা দেখতেছি এই যে a, এই a বরাবর আমরা বসাবো 3a। আমরা মূলত এখানের মধ্যে সাংখ্যিক সহগের দিকে তাকাবো না, আমরা দেখব সাংখ্যিক সহগ ব্যতীত যেটা থাকে চলক বা চলকের পাওয়ার, এইগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। এখানে আছে a, আমরা এখন দেখব এখানে আমাদের শুধু a কোথায়, এই যে এখানে a, আমি a বরাবর নিচে বসাবো 3a। এরপরে এখানে আছে +2b, এই যে এখানে আছে b, আমাদের 2 দেখার দরকার নাই, এখানে আমরা দেখব b। এখন b কোথায় আছে? এই যে b আছে, এই b বরাবর আমরা লিখব +2b। এরপরে আছে -6c, এই যে এখানে c আছে, এই c বরাবর আমরা বসাবো -6c। এখন আপনারা যদি লক্ষ্য করেন এই অঙ্কটার মধ্যে সবগুলোই সিরিয়াল বাই বসে গেল। এখন কোনো কোনো অঙ্কের মধ্যে এই সিটা প্রথমে থাকতে পারে, এটা পরে থাকতে পারে, এরকম ওলটপালট থাকতে পারে। এখন আমরা যোগ করব, আমরা এই পিছন দিক থেকে যোগটা করি। সবার প্রথমে এখানে দেওয়া আছে +5c আর এখানে -6c, তাহলে 5টা c থেকে 6টা c বাদ দিতে হবে।
5টা সি থেকে 6টা সি বাদ দিতে হবে। এখন আমরা 5টা থেকে 6টা বিয়োগ করলে কিভাবে করতে পারি, আমরা ছোটোটা থেকে বড়টা আমরা বিয়োগ করব কিভাবে? মনে রাখতে হবে +5c এটাই বড়, কারণ যে কোনো ঋণাত্মক সংখ্যার চাইতে যে কোনো ধনাত্মক সংখ্যা বড় হয়। কিন্তু আমরা যদি এই প্লাস আর মাইনাস চিহ্নটাকে বাদ দেই, সেক্ষেত্রে 5 আর 6-এর মধ্যে বড় কোনটা? 6 বড়। তাই আপনি যদি 6টা সি থেকে 5টা সি বাদ দেন, তাহলে আর থাকবে একটা সি। কারণ মনে রাখতে হবে অঙ্কের মধ্যে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ আমাকে করতেই হবে। বিয়োগ চিহ্ন যেহেতু আছে, বিয়োগ করতেই হবে। তাহলে 6টা সি থেকে 5টা সি বিয়োগ দিলে একটা সি থাকে। এখন এই একটা সিকে এরকমভাবে লেখার দরকার নাই যে 1c একটা সি, এরকম করে এই 1টা লেখার কোনোই প্রয়োজন নাই, শুধু সি মানি একটা সি। এখন একটা সি এর যদি বেশি হয়, 2টা সি 3টা সি, তখন আমরা সংখ্যাটাকে সামনে বসাবো। কিন্তু একটা সি হলে এখানে 1 লেখার কোনোই প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা সি লিখলাম। এখন আমরা চিহ্ন কি বসাবো? 5-এর সামনে প্লাস, 6-এর সামনে মাইনাস। 5 আর 6-এর মধ্যে বড় হচ্ছে 6, তার সামনে মাইনাস চিহ্ন, ফলাফলে আমরা মাইনাস চিহ্ন বসাবো। এবার সামনে আসি, +4b +2b, তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস। তাহলে 4টা বি আর 2টা বি একসাথে করলে কয়টা বি হবে? 6টা বি, অর্থাৎ 6b। 2টার সামনেই প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে 2টা এ 3টা এ, 2টার সামনেই প্লাস চিহ্ন, তাহলে আমরা একসাথে করি। তাহলে 2টা আর 3টা একসাথে করলে হবে 5টা এ, অর্থাৎ 5a। তাহলে এই যে 2টা বীজগণিত রাশি আমাদেরকে দেওয়া আছে, এই 2টা বীজগণিত রাশিকে যদি আমরা যোগ করি, ফলাফল বের হবে 5a + 6b - c। এখন প্রথম বীজগণিত রাশি বসানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দ্বিতীয় বীজগণিত রাশি, তৃতীয় বীজগণিত রাশি, এগুলো বসানোর ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাইতে হবে। আপনি যদি লক্ষ্য করেন 2a 3a নিচে নিচে আছে, এখানের মধ্যে a, এখানের মধ্যে a, আমরা বলবো সদৃশ পদ। এখানের মধ্যে b, এখানের মধ্যে b, সদৃশ পদ। এখানের মধ্যে c, এখানের মধ্যে c, সদৃশ পদ। আমরা দেখতেছি এগুলো নিচে নিচে আছে। এই কাজটাই আমরা যোগের ক্ষেত্রে করব। এখন এখানে 2টা বীজগণিতীয় রাশি দেওয়া, আমরা এখন এই যে এই অঙ্কগুলোকে আরও যদি বীজগণিতীয় রাশি দেয়, আরও বীজগণিতীয় রাশি দিয়ে আমরা নিচে নিচে বসিয়ে বসিয়ে অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আমরা তো এই অঙ্কটা এইভাবে করে করলাম। যোগের অঙ্ক আরেকভাবে করা যাবে, এই যোগের অঙ্কই আরেক রকমভাবে করা যাবে। সেটা কি? সেটা হচ্ছে এই অঙ্কটাই আমরা করতে পারি আরেকভাবে। সেটা হচ্ছে আমি এখানের মধ্যে লিখি সমাধান। আমরা সবার প্রথম যেই বীজগণিতীয় রাশিটা দেওয়া আছে আমাদের প্রশ্নে, সেটাকে আমরা এখানের মধ্যে লিখে নিব। 2a + 4b + 5c, তাকে আমরা ব্র্যাকেট দিব। এখন আমাদেরকে কি করতে বলছে? যোগ। তাহলে যোগ বলার কারণে আমরা যোগ চিহ্ন দিব। এরপরে ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় যেই বীজগণিতীয় রাশিটা লেখা আছে, সেটা আমরা এখানে আমাদের লিখে দিব। 3a + 2b - 6c আমরা লিখলাম। প্রথম বীজগণিতীয় রাশি যোগ দ্বিতীয় বীজগণিতীয় রাশি। এখন আমরা কি করব? আমরা এই ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটের সামনে যেহেতু কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস চিহ্ন। আর ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, ব্র্যাকেটকে উঠিয়ে দিলে ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হয় না। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে ব্র্যাকেটকে উঠিয়ে দিলে তার ভিতরের কোনো পরিবর্তন হয় না। আর যদি ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে, তখন ব্র্যাকেটকে উঠিয়ে দিলে ব্র্যাকেটের ভিতরে যা যা চিহ্ন আছে, এই চিহ্নগুলো বিপরীত চিহ্ন হয়ে যায়। ব্র্যাকেটের সামনে বিয়োগ চিহ্ন থাকলে, এখানে তো যোগ চিহ্ন, আমি বলতেছি ব্র্যাকেটের সামনে বিয়োগ চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে যত চিহ্নগুলো আছে, ব্র্যাকেটকে উঠিয়ে দিলে সবগুলো চিহ্ন বিপরীত চিহ্নে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ যেই চিহ্নগুলো থাকবে সেগুলো উল্টে যাবে। তো এখন আমাদের এই অঙ্কের মধ্যে এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন। এই ব্র্যাকেটের সামনে তো প্লাস চিহ্ন আছেই, অর্থাৎ ব্র্যাকেটকে উঠিয়ে দিলে আর কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখতে পারবো আমরা। 2a + 4b + 5c + 3a + 2b - 6c। আমরা এখন পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে এখানে আছে 2a, এখানে আছে 3a, তাহলে 2টা a আর 3টা a যোগ করলে কয়টা হবে? 5টা a। আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সবগুলো সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখে নিতে পারেন। 2a + 3a, 4b + 2b, 5c - 6c, এরকম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা একবারে যোগ করে দিলাম। 2a আর 3a একসাথে যোগ করলে হবে 5a।
প্লাস 4b প্লাস 2b, তাহলে 4টা বি আর 2টা বি যোগ করলে হবে 6b প্লাস 5c মাইনাস 6c। তাহলে আমাদেরকে 5টা সি থেকে 6টা সি বাদ দিতে হবে। এখন ছোটটা থেকে বড়টা আমরা কীভাবে বাদ দেবো? 5 থেকে 6কে এবার বাদ দেবো কীভাবে? 6 থেকে 5কে বাদ দিয়ে দিই। 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, তাহলে 6টা সি থেকে 5টা সি বাদ দিলে একটা সি থাকবে। 5 আর 6-এর মধ্যে 6 বড়, তার সামনে মাইনাস চিহ্ন, ফলাফলে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের যোগফল। আমরা লিখব অতএব নির্ণেয় যোগফল হলো 5a প্লাস 6b মাইনাস সি। এটা হচ্ছে অ্যান্সার। একই রকমভাবে এটারও আমরা একটুখানি ফলাফলটা লিখে দিই যে অতএব নির্ণেয় যোগফল হলো 5a প্লাস 6b মাইনাস সি। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা একটা যোগের অঙ্ক দুই রকমভাবে করতে পারি। একটা হচ্ছে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে যোগ করতে পারি, আর একটা হচ্ছে এরকম পাশাপাশি বসিয়ে যোগ করতে পারি। আর আমরা এই যে নিচে নিচে যখন যোগ করব তখন আমরা একটু সামনে একটা কথা লিখে দিব যে যোগ করে, এই কথাটা একটু লিখে দিব, কারণ কোথাও কোনো চিহ্নই নাই, এই জন্য আমরা একটু সামনে লিখে দিব যোগ করে। এরপর আমরা এই কাজটা করে দিলাম। তাহলে একই অঙ্ক দুই রকমভাবে আমরা করতে পারবো, ফলাফল কিন্তু একই ফলাফল বের হবে। তাহলে আশা করি এই যে যোগের অঙ্কগুলো আমরা করলাম, এখন এখানে তো 2টা বীজগণিত রাশি দিয়ে করলাম, এখন আরেকটু বেশি বীজগণিত রাশি দিয়ে এখন দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে আরও কয়েকটা বীজগণিত রাশি লিখে নিলাম। একটি বীজগণিত রাশি, আরেকটি বীজগণিত রাশি এবং আরও একটি বীজগণিত রাশি। এখানে আমাদের 3টি বীজগণিত রাশি রয়েছে। এই 3টি বীজগণিত রাশিকে যোগ করা লাগবে। আমরা যোগ করার উদ্দেশ্যেই এগুলো লিখলাম এখানের মধ্যে। তো এই বীজগণিত রাশিগুলোকে কীভাবে যোগ করব? আমরা দুই রকমভাবে যোগ করতে পারি, সেগুলো আমি দেখাবো এখন। সমাধান, এখানের মধ্যে আমরা লিখব সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা তাহলে এখানের মধ্যে কথাটা লিখে নিলাম। এখন আমরা প্রথম যেই বীজগণিত রাশিটা আছে, প্রথম যেই বীজগণিত রাশি তাকে এখানে আমাদের লিখে ফেলবো। 7x মাইনাস 5y প্লাস 7z। প্রথম বীজগণিত রাশি লিখতে গিয়ে কোনো সমস্যা নেই, মূল কাজটা শুরু হবে দ্বিতীয় বীজগণিত রাশি থেকে। এখানে যে কথাটা লিখলাম, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। নিচে নিচে সাজাতে হবে কাদেরকে? সদৃশ পদগুলোকে। আমরা দেখতেছি দ্বিতীয় বীজগণিতীয় রাশির মধ্যে প্রথমেই আছে 2x। আমরা এখানে মধ্যে দেখব এই যে x, এই x এখানের মধ্যে কোথায় আছে? এখানের মধ্যে আছে। এখানে এই x বরাবর আমরা লিখব 2x। x বরাবর নিচে আমরা আরেকটা x লিখলাম, অর্থাৎ সদৃশ পদগুলোকে লিখলাম। এরপরে লিখব মাইনাস 3z। এই যে z আছে এখানে, এই z বরাবর আমরা লিখব, এই যে 7z বরাবর নিচে লিখব মাইনাস 3z। এরপরে আছে প্লাস 7y। এই যে y, আমরা y বরাবর লিখব প্লাস 7y। আমরা দ্বিতীয় বীজগণিতীয় রাশিকে লিখে ফেললাম। এবার তৃতীয় বীজগণিতীয় রাশিকে একই রকমভাবে লিখব। সবার প্রথমে 8x, x বরাবর লিখব। এরপর প্লাস 2y, y বরাবর লিখব প্লাস 2y। এরপর মাইনাস 3z, z বরাবর লিখব মাইনাস 3z। এখন আমরা এটাকে যোগ করব। আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখেছি এখানের মধ্যে। সদৃশ পদগুলো, সদৃশ পদগুলো, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লেখা হয়েছে। আমরা যেহেতু এটা যোগ করব, আমরা একটু সামনে লিখে ফেলি যোগ করে। এই কথাটা লেখার পরে এখন আমরা যোগ করব। পিছন দিক থেকে সামনের দিকে যাব। সবার প্রথমে এখানে আছে প্লাস 7z মাইনাস 3z মাইনাস 3z। আমরা যদি 7টা z থেকে 3টা z বাদ দিই তাহলে থাকবে 4টা z। সেখান থেকে যদি আবার 3টা z বাদ দিই তাহলে থাকবে একটা z। 7টা z থেকে 3টা z বাদ দিলে থাকে 4টা z। সেখান থেকে 3টা z বাদ দিলে থাকে একটা z। তাহলে আমি এখানে 1z লিখব না, শুধু z লিখে দিব। z লিখলাম। এখানের মধ্যে 3, তার সামনে মাইনাস। এখানের মধ্যে 3, তার সামনে মাইনাস। বড়টার সামনে প্লাস চিহ্ন আছে, আমরা এখানে প্লাস চিহ্ন দিব। এবার আমরা এখানে কাজ করব। মাইনাস 5y প্লাস 7y প্লাস 2y। তাহলে এখানের মধ্যে যে মাইনাস 5y আর এখানে প্লাস 7y, আমরা যদি 7টা y থেকে 5টা y বাদ দেই, বিয়োগ মানে বাদ দেওয়া, বাদ দিতে হবে। 7টা y থেকে 5টা y বাদ দিলে আর থাকে 2টা y, 2y। বড়টার সামনে প্লাস, তাহলে প্লাস 2y। সেই 2y এর সাথে আবার এই যে 2y যোগ করতে হবে। মনে রাখতে হবে
-5y প্লাস 7y, তখন ফলাফল হবে +2y। তার সাথে আবার এই যে নিচের +2y যোগ করতে হবে, তাহলে ফলাফল কত হয় +4y। +4y। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 7-এর সামনেও প্লাস, 2-এর সামনেও প্লাস, তাহলে 7টা y আর 2টা y একসাথে করলে হবে 9টা y। 9টা y থেকে 5টা y বিয়োগ করে দিলে থাকে 4টা y। 9টা y যেহেতু যোগ চিহ্ন, ফলাফলে যোগ চিহ্ন। এবার সামনে আসি, এই যে এখানের মধ্যে আপনারা এই কাজটা করতে পারতেন, 3টা z একসাথে করলে 6টা z, তাহলে 7টা z থেকে 6টা z বাদ দিলে আর থাকে একটা z, বড়টার সামনে যোগ চিহ্ন, ফলাফলে যোগ চিহ্ন। এখানের মধ্যে আমরা এখন কাজটা করি, +7x +2x +8x সবগুলোই প্লাস, তাহলে এখানে সরাসরি যোগ করে দিই, 8 আর 2 10, 10 আর 7 17, অর্থাৎ 17x। এই তিনটা বীজগণিত রাশি এখানে যোগ করা হয়ে গেল। আমরা তো এইভাবে করে করলাম। এখন আমরা আরেকটা যে পদ্ধতি দেখিয়েছিলাম পাশাপাশি বসিয়ে, সেই পদ্ধতিটাও এখন এখানে আমরা দেখিয়ে দিব। আমরা এখানে মধ্যে লিখব সমাধান। আমরা এখন সবগুলো বীজগণিত রাশিকে এখানে মধ্যে লিখব ব্র্যাকেটের মধ্যে এবং যোগ চিহ্ন দিয়ে দিব। প্রথম বীজগণিত রাশিটা এখানে মধ্যে লিখে ফেলি। আমরা তাহলে এখানের মধ্যে প্রথম বীজগণিত রাশি লিখলাম, তাকে ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমরা যোগ চিহ্ন দিয়ে, যেহেতু আমরা যোগ করতেছি, আমরা যোগ চিহ্ন দিয়ে আবার একটা ব্র্যাকেট দিব, তার ভিতরে দ্বিতীয় বীজগণিত রাশিটা এখন লিখব। এখানের মধ্যে আমরা দ্বিতীয় বীজগণিত রাশি লিখে ফেললাম। এখন আমরা যোগ চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দিব, কারণ এখানে তৃতীয় বীজগণিতীয় রাশিও আছে, সেটা এখন লিখব এখানের মধ্যে। আমরা তৃতীয় বীজগণিত রাশিকে লিখলাম। এবার পরবর্তী লাইনের মধ্যে গিয়ে আমরা এই ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, সুতরাং ব্র্যাকেটকে উঠাইলে কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখে ফেলবো। 7x - 5y + 7z। এই দ্বিতীয় বীজগণিত রাশির এই ব্র্যাকেটটার সামনে প্লাস চিহ্ন, সুতরাং ব্র্যাকেটকে উঠালে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, +2x - 3z + 7y। এই তৃতীয় বীজগণিত রাশির ব্র্যাকেটের সামনেও প্লাস চিহ্ন, সুতরাং ব্র্যাকেট উঠিয়ে দিলে কোনো পরিবর্তন হবে না। আমরা জানি ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটকে উঠিয়ে দিলে মানের কোনো পরিবর্তন হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আমরা ব্র্যাকেটকে উঠালাম। এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সদৃশ পদ যেগুলো তাদেরকে আমরা পাশাপাশি লিখতে পারি, আর বাকিগুলোকে আমরা অন্যদিকে লিখব। তো এখানের মধ্যে আমরা সদৃশ পদগুলোকে একসাথে লিখতে পারি, 7x, তারপরে এখানের মধ্যে আছে +2x, তারপরে এখানের মধ্যে আছে +8x। এই লাইনটা যে লেখা বাধ্যতামূলক তা কিন্তু না, চাইলে আপনারা না লিখতে পারেন, ফলাফল লিখে ফেলবেন। এখন এই লাইনটা একটু সৌন্দর্যতার জন্য আমরা সাজাইতেছি। আমরা এক্সগুলোকে লিখে ফেললাম, এখন আমরা ওয়াইগুলোকে লিখব, -5y + 7y + 2y। আমরা ওয়াইগুলোকে লিখলাম, এই সদৃশ পদগুলোকে। এখন আমরা জেড, এটার সদৃশ পদগুলোকে সব পাশাপাশি লিখে ফেলব, +7z - 3z - 3z আমরা লিখলাম। এখন আমরা কাজটা করে দিই, পরবর্তী লাইনে গিয়ে 7টা x 2টা x যোগ করলে 9টা x, 9টা x আর 8টা x যোগ করলে কত হবে, 9 আর 8 যোগ করলে হবে 17, 9 আর 8 যোগ করলে হয় 17, অর্থাৎ 17x হয়ে গেল যোগ করা। এবার এখানের মধ্যে -5y + 7y + 2y, এই যে +7y আর +2y এদেরকে আমরা একসাথে করে ফেলি, কারণ দুইটাই প্লাস আছে। 7টা y আর 2টা y একসাথে করলে হয় 9টা y, 9টা y থেকে 5টা y বাদ দিলে আর থাকে 4টা y, 4y। এখন 9টা y, সেটার সামনে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে বড়টার সামনে প্লাস চিহ্ন থাকাতে আমরা এখানে প্লাস চিহ্ন দিব। ওয়াইয়ের কাজ হয়ে গেল। এবার জেটের কাজ, +7z - 3z - 3z, এই যে এখানেও -3z এখানেও -3z একসাথে করি, তাহলে 3টা z একসাথে করলে হয় 6টা z, চিহ্নটা কি মাইনাস, তাহলে আমরা বলবো -6z। তাহলে +7z আর -6z, আমি এটা এখানের মধ্যে দেখাই যে +7z আর এখানে হচ্ছে -6z, বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে 7টা এখানের মধ্যে জেড লিখবো আমি, তাহলে 7টা জেড থেকে 6টা জেড বাদ দিলে আর থাকে একটা জেড, বড়টার সামনে প্লাস, তাহলে ফলাফল প্লাস জেড। এই কথাটা আমরা এখানের মধ্যে লিখে দিতে পারি যে প্লাস জেড, 7টা জেড থেকে 6টা জেড বাদ দিলে আর থাকে একটা জেড, বড়টার সামনে প্লাস, তাহলে ফলাফলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব। আমরা এখানে লিখে দিব অতএব নির্ণেয় যোগফল হলো, এটাই হচ্ছে অ্যান্সার। একই রকমভাবে এইরকম যোগফলটা আমরা এখানের মধ্যেও লিখে দিই, এখানের মধ্যে লেখা হয় নাই, এখানে লিখে দিই আমরা অতএব নির্ণেয় যোগফল হলো।
আমরা এখানের মধ্যে অ্যান্সার লিখে দিলাম। তাহলে এই যে আমরা দুই রকমভাবে যোগ করলাম, একটা হচ্ছে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখলাম, আরেকটা হচ্ছে পাশাপাশি বসিয়ে লিখলাম। এই দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনারা এই বীজগণিত রাশির যে কোনো যোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন আলোচনা করব বীজগণিতীয় রাশির বিয়োগ নিয়ে। এখন বিয়োগ কীভাবে করে করতে হয় সেটা আমরা আলোচনা করব, এবং বিয়োগ করার ক্ষেত্রে সবসময় আমরা দুইটা রাশিই পাবো। বিয়োগ করার ক্ষেত্রে সবসময়ই দুইটা রাশি পাওয়া যাবে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি। তো এখানে বলতেছে এই বীজগণিতীয় রাশি থেকে এই বীজগণিতীয় রাশি বিয়োগ করো। আমরা এখন বিয়োগ করব। তাহলে আমরা এখন লিখব এখানে সমাধান। আমরা সেই একই কথাটা এখানে আমাদের লিখব, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা এই কথাটা লিখলাম, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। প্রথম যেই রাশিটা আছে তাকে আমরা লিখব 5a + 4b - 5c লিখলাম। এখন এই যে দ্বিতীয় যে রাশিটা, এটাই তো বিয়োগ করতে হবে, এটাকে আমরা এখন লিখব এখানের মধ্যে 3a, এই যে a বরাবর 3a, তারপর b বরাবর লিখব -4b, তারপর -6c, এই c বরাবর লিখব -6c লিখলাম। এখন যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে, শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় যেই রাশিটা আছে, বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় যেই রাশিটা আছে তার চিহ্নগুলোকে বিপরীত চিহ্নে রূপান্তর করতে হবে, তার চিহ্নগুলোকে উল্টায় ফেলতে হবে। যেমন এই দ্বিতীয় রাশি, বারবারে বলতেছি, বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় যে রাশিটা আছে তার চিহ্নগুলোকে বিপরীত চিহ্ন লিখতে হবে। এখানের মধ্যে আছে মাইনাস চিহ্ন, আমরা লিখব প্লাস চিহ্ন। এখানে আছে মাইনাস চিহ্ন, আমরা লিখব প্লাস চিহ্ন। এখানে আছে প্লাস চিহ্ন, কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, আমরা লিখব মাইনাস চিহ্ন। এই যে চিহ্নগুলো লিখলাম, এগুলো কি এমনি এমনি না, এগুলো এমনি এমনি না। এটার কারণ হচ্ছে এই মুহূর্ত থেকে আমরা 6c এটার সামনে আর মাইনাস বলবো না, এটার সামনে আমরা বলবো প্লাস চিহ্ন, অর্থাৎ -5c, আর এখানের মধ্যে আমরা বলবো +6c। আমরা কিন্তু আর বলবো না যে -6c, না, এখন আমরা +6c এটা বলবো। তারপরে এখানের মধ্যে +4b মাইনাস বলবো না, +5a -3a, আমরা এখানের মধ্যে প্লাস বলবো না। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন বিয়োগ করতে হয় তখন দ্বিতীয় বীজগণিতীয় রাশির চিহ্নগুলোকে বিপরীত চিহ্নে রূপান্তর করে ফেলতে হয়, এবং আমরা বিপরীত যে চিহ্নটাতে রূপান্তর করব ওটাকেই আমরা দ্বিতীয় রাশির চিহ্ন হিসেবে ধরে নিব। +6c +4b -3a। এখন আমরা স্বাভাবিকভাবে আমাদের অঙ্কটা করে ফেলব, সেটা হচ্ছে -5c +6c। তাহলে ফলাফলটা কত হয়? আমাদের এখানের মধ্যে বড়টার সামনে প্লাস চিহ্ন আছে এই মুহূর্তে, কারণ 5 আর 6-এর মধ্যে 6 বড়, 6-এর সামনে প্লাস চিহ্ন। তাহলে 6টা c থেকে 5টা c বাদ দিতে হবে, 6টা c থেকে 5টা c বাদ দিতে হবে। তাহলে 6টা থেকে যদি আমরা 5টা c বাদ দিই তাহলে আর থেকে একটা c, 1c, তাহলে 1 লেখার দরকার নেই, শুধু c লিখব। বড়টার সামনে যেহেতু প্লাস চিহ্ন, আমরা এখানের মধ্যে প্লাস চিহ্ন দিব, +c। এরপর এখানে +4b, তাহলে একেবারেই সহজ, 4টা b যোগ করলে 8b, এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, ফলাফলও প্লাস চিহ্ন। এবার এখানে +5a -3a, আমরা যদি 5টা a থেকে 3টা a বাদ দেই তাহলে ফলাফল কত হবে? 5টা a থেকে 3টা a বাদ দিলে থাকে 2টা a, অর্থাৎ 2a। বড়টার সামনে প্লাস, তাহলে এখানের মধ্যে প্লাস, তাহলে +2a +8b +c, এটাই হচ্ছে ফলাফল। আমরা এখানের মধ্যে দ্বিতীয় রাশির যে চিহ্নটা পরিবর্তন করলাম, পরিবর্তন করার পরে সাধারণত যেভাবে করে আমরা অঙ্কটা করে থাকি যোগের মতো, সেভাবে করেই অঙ্কটা করে দিলাম। -5c +6c, ফলাফল +c, +4b ফলাফল +8b, +5a -3a, ফলাফল 2a। অর্থাৎ বিয়োগ করার সময় দ্বিতীয় বীজগণিতীয় রাশির চিহ্নটা পরিবর্তন করার পরে আমরা যোগের মতো অঙ্ক করে দিব, কিন্তু ফলাফলটা কিন্তু বিয়োগ ফলেরই। এই যে চিহ্নগুলো পরিবর্তন করছি এই কারণে অটোমেটিক এই ফলাফলটা বিয়োগ ফলের বের হয়েছে। আমরা তাহলে এখন লিখতে পারি এখানের মধ্যে, অতএব নির্ণেয় বিয়োগ ফল হলো, এখানে বলা হয়েছে বিয়োগ করার জন্য, তাহলে আমরা লিখব নির্ণেয় বিয়োগ ফল হলো, এই ফলাফলটা আমরা এখানের মধ্যে লিখে দিব। এটা হচ্ছে এটার অ্যান্সার। তাহলে
এটার আমরা চাইলে এখানে সামনে আবার এই কথাটা লিখে দিতে পারি যে বিয়োগ করে এই কথাটা লিখতে পারি, কিন্তু যেহেতু এখানে এই চিহ্নগুলো বিপরীত চিহ্নে রূপান্তর করছি আর লেখার কোনো দরকার নাই, চিহ্ন তো পাল্টাই ফেললাম, তাহলে বিয়োগফল বের করলাম এই পদ্ধতিতে। এখন আমরা পাশাপাশি বসিয়ে যেভাবে করে বিয়োগ করে ওই পদ্ধতিতে বিয়োগ করব। তাহলে এখন এখানের মধ্যে আমরা আরেক রকম যেই পদ্ধতিতে করা যায় পাশাপাশি বসিয়ে সেভাবে করেও আমরা এখন দেখিয়ে দিব। আমরা সবার প্রথমে যেই রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে এখানে আমাদের লিখে ফেলবো। আমরা লিখলাম, এই রাশিটাকে ব্র্যাকেটে দিয়ে আটকে দিলাম। এখন যেহেতু বিয়োগ করতে বলছে আমাদেরকে, আমরা আর এখানে আমাদের যোগ চিহ্ন দিব না, আমরা বিয়োগ চিহ্ন দিব। এরপরে আমরা দ্বিতীয় যে রাশিটা যাকে বিয়োগ করতে বলা হয়েছে তাকে আমরা এখন এখানে আমাদের লিখে ফেলবো। আমরা লিখলাম। এবার পরবর্তী লাইনে গিয়ে আমরা ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই প্রথম ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটকে উঠালে কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন হবে না। 5a + 4b - 5c। এইবার হচ্ছে একটা কাজ, এই যে ব্র্যাকেট তার সামনে মাইনাস চিহ্ন, আমরা কিন্তু একটু আগে বলেছিলাম ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটকে উঠালে কোনো সমস্যা নেই, কোনো চিহ্ন পাল্টাবে না। কিন্তু ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটকে উঠিয়ে দিলে ব্র্যাকেটের ভিতরে যত চিহ্ন আছে সব চিহ্ন বিপরীত চিহ্ন হয়ে যায়, সবগুলো চিহ্ন পাল্টায় যায়। ব্র্যাকেটের ভিতরে যতগুলো চিহ্ন আছে সবগুলো চিহ্ন পাল্টায় যায় যদি ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে। তাহলে এখন আমরা দেখতেছি এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে কি হবে? ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে। এখানে আছে +3a হয়ে যাবে -3a, এখানে আছে -4b হয়ে যাবে +4b, এখানে আছে -6c হয়ে যাবে +6c। এটা আমরা লিখে ফেললাম। এই যে দেখেন এখানের মতো কাজটা কিন্তু হয়ে গেল, চিহ্ন পাল্টানোর যেই কাজটা এখানের মধ্যে হয়ে গেল। পরবর্তী লাইনে আবার আমরা আরেকভাবে বলতে পারি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা 5a - 3a সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখতেছি, +4b -5c +6c, এটা আমরা লিখলাম। এখন আমরা এই লাইনটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু লিখলে একটু সুবিধা হয় অঙ্কটা করতে। 5টা a থেকে 3টা a বাদ দিলে আর থেকে 2টা a, 2a, বড়টার সামনে প্লাস, তাহলে এখানেও প্লাস, +2a, +4b তাহলে একসাথে করলে +8b -5c +6c, তাহলে 5 আর 6 বড় তো 6, তার সামনে প্লাস চিহ্ন, তাহলে 6টা থেকে যদি 5টা বাদ দিই, 6টা c থেকে 5টা c বাদ দিলে থাকে একটা c, 6টা c থেকে 5টা c বাদ দিলে থাকে একটা c, বড়টার সামনে যেহেতু প্লাস ফলাফলেও বসবে প্লাস, তাহলে 2a + 8b + c। আমরা যেহেতু সবার প্রথমে অঙ্কটা করার সময় এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, তার মানে আমরা এটা মাইনাস করছি, বিয়োগ করছি। আমরা তাহলে এই কথাটা এখানে লিখে দিব, অতএব নির্ণেয় বিয়োগফল হলো 2a + 8b + c। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা একই অঙ্ক দুই রকমভাবে করলাম। আশা করি এই ধরনের যত অঙ্ক দিবে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন মূল অঙ্কের সমাধানে চলে যাব। আমরা এখানের মধ্যে এখন 3টি প্রশ্ন লিখলাম এবং সবার প্রথমে লেখা আছে যোগ করো। এখানে যে 3টি প্রশ্ন দেওয়া, এই 3টি প্রশ্নকেই এখন যোগ করতে হবে। তো সবার প্রথম প্রশ্নটির মধ্যে 2টা রাশি দেওয়া, এই একটা রাশি এবং আর একটা রাশি, মোট 2টা রাশি দেওয়া। দ্বিতীয় যেই প্রশ্নটা দেওয়া, এখানের মধ্যে 3টা রাশি দেওয়া আছে, একটা রাশি, 2টা রাশি, 3টা রাশি। প্রতি কমা পর্যন্ত একটা রাশি, প্রথম থেকে এই কমা পর্যন্ত একটা রাশি, এখান থেকে এই কমা পর্যন্ত একটা রাশি এবং এখানে শেষ পর্যন্ত আরেকটা রাশি, অর্থাৎ 3টা রাশি আছে। 3 নম্বর প্রশ্ন একই রকমভাবে 3টা রাশি দেওয়া। তো এখানের মধ্যে সবগুলো অঙ্কই একই রকমের অঙ্ক। তো সবার প্রথমে যে 2 নম্বর অঙ্কটা আমরা করিয়ে দিই। 2 নম্বর অঙ্কটা করাইলে প্রথম যেই অঙ্কটা আছে সেটা অটোমেটিক আপনারা পারবেন ইনশাআল্লাহ। তো সবার প্রথমে আমরা এখন লিখব সমাধান। সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা তাহলে এখানের মধ্যে এই কথাটা লিখে ফেললাম। এখন আমরা প্রথম যেই রাশিটা আছে তাকে আমরা লিখে ফেলব 2a + 3b। এরপর আমরা দ্বিতীয় যেই রাশিটা, এই রাশিটাকে লিখতে গিয়ে এই সদৃশ পদের কাজটা করতে হবে। আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাবো। এই যে a, আমরা এই a বরাবর a কে বসাবো। এখানে কি a আছে? আছে। এই যে 3a, এই 3a এটা বরাবর এখানে মধ্যে লিখব 3a। তারপরে আছে +5b, আমরা এই b বরাবর লিখব +5b। দ্বিতীয় বীজগণিত রাশি লেখা শেষ। এরপরে 5a, এই a বরাবর আমরা লিখব 5a +6b
আমরা এখন যোগ করব। প্রথমে ছোট ছোট অঙ্ক দিয়ে আস্তে আস্তে বড় অঙ্কের দিকে আমরা যাব। যোগ করে সামনেই কথাটা লিখে দিব। আমরা এখন যোগ করি। এখানে সবগুলোই যোগ চিহ্ন। 3টা বি আর 5টা বি যোগ করলে হয় 8টা বি, 8টা বি আর 6টা বি যোগ করলে হয় 14টা বি, অর্থাৎ 14 বি। আমরা এখানে 14 বি লিখব। এরপরে সামনে দিয়ে দিব যোগ চিহ্ন, কারণ এখানে সবগুলো চিহ্নই হচ্ছে যোগ। এরপরে এখানে 2টা এ আর 3টা এ যোগ করলে হয় 5টা এ, 5টা এ আর এখানের 5টা এ যোগ করলে হয় 10টা এ। এখানে 5টা এ আর এখানে 5টা এ যোগ করলে 10টা এ, অর্থাৎ 10 এ। তাহলে ফলাফল হয়ে গেল 10a প্লাস 14b। এটাই হচ্ছে আমাদের ফলাফল। আমরা লিখব নির্ণেয় যোগফল হলো 10a প্লাস 14b। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটার সমাধান করলাম। আমরা এখন 3 নম্বর যে প্রশ্নটা, এটারও সমাধান করে দিব। এখানে কয়েকটা মাইনাস চিহ্ন আছে, কীভাবে করে করব? একই নিয়মের, কোনো ভিন্নতা নাই। আমরা এখন 3 নম্বর প্রশ্নটার এখানে আমাদের সমাধান করে দিই। সমাধান: সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা যে একটু আগে 2টা করে নিয়ম শিখেছিলাম, ওই 2টা নিয়মের যে কোনো একটা নিয়মে অঙ্ক করলেই চলবে। এই যে যোগের অঙ্ক 2ভাবে করা যায়, এইভাবে আবার হচ্ছে পাশাপাশি লিখে এই 2 পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আমরা অঙ্ক করব। বিয়োগ অঙ্ক 2 পদ্ধতিতে করা যায়, যে কোনো একটা পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। এখানে লিখি সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। এখন আমি এখানের মধ্যে এইভাবে করে অঙ্কটা করলাম, এজন্য এভাবেই করতে হবে বাধ্যতামূলক তা কিন্তু না। আপনারা ছেলে এইভাবে করে না করে পাশাপাশি বসিয়ে যেভাবে করে অঙ্কটা করে ওইভাবেও করতে পারবেন আপনারা। সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা এখন 3 নম্বর যে প্রশ্ন, তার প্রথম যেই বীজগণিত রাশি তাকে লিখব 4a মাইনাস 3b লিখলাম। দ্বিতীয় বীজগণিতীয় রাশি মাইনাস 3a, এই যে এ দেওয়া এটাই হচ্ছে মূল জিনিস, আমরা এ বরাবর লিখব মাইনাস 3a। তারপর প্লাস বি প্লাস বি, 2a আমরা এ বরাবর এগুলো লিখব, এ বরাবর প্লাস 3b আমরা বি বরাবর লিখব প্লাস 3b। এখন আমরা যোগ করব। তাহলে এখন আমরা দেখতেছি এখানে আমাদের মাইনাস 3b, এখানে প্লাস বি, এখানে প্লাস 3b। যদি ভালো করে খেয়াল করেন এখানেও প্লাস এখানেও প্লাস, এইগুলোকে আমরা একসাথে করি। 3টা বি আর 1টা বি একসাথে করলে কয়টা হয়? 4টা বি। সেই 4টা বি থেকে যদি 3টা বি চলে যায়, বিয়োগ মানে বাদ দেওয়া, 4টা বি থেকে 3টা বি চলে গেলে আর থাকে 1টা বি, 1b। এখানে 1 লেখার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু বি লিখে দিলেই বুঝবো যে 1b। এখন 4টা বি এর সামনে প্লাস চিহ্ন, তাহলে বড়টার সামনে যেহেতু প্লাস আমরা এখানে প্লাস চিহ্ন দিব। এখন এখানে আমাদের কাজ করি, প্লাস 4a প্লাস 2a, তাহলে 4টা এর সামনেও প্লাস, 2টা এর সামনেও প্লাস, এই দুইটাকে একসাথে করব। 4টা এ আর 2টা এ একসাথে করলে হয় 6টা এ। ওই 6টা এ থেকে 3টা এ বাদ দিলে আর থাকে 3টা এ, 3a। বড়টার সামনে যেহেতু প্লাস আমাদের এখানেও প্লাস চিহ্ন, তাহলে আমরা বলতে পারি যে 3a প্লাস বি। আমরা সামনে একটু লিখে দিই যোগ করে এই কথাটা। অতএব নির্ণেয় যোগফল হলো 3a প্লাস বি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 2টা অঙ্ক এখানে আমাদের সমাধান করলাম। দ্বিতীয় প্রশ্নটার সমাধান করলাম, তৃতীয় প্রশ্নটারও এখানের মধ্যে সমাধান করলাম। একই রকমভাবে আমরা আরও বেশ কিছু অঙ্কের সমাধান করব। এখন আমরা এখানে নতুন করে আরও 2টি প্রশ্ন লিখলাম। এখনের প্রশ্নগুলো আরেকটুখানি বড় হয়েছে। তো এখানের মধ্যে আমরা দেখতেছি 1টি রাশি, 2টি রাশি, 3টি রাশি আছে এবং 3টি রাশির মধ্যে পদগুলো বেশি বেশি আছে। তো এরকম 2টি প্রশ্ন দেওয়া, আমরা এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের সমাধান করলে আরেকটি প্রশ্নের সমাধান আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের এখানে দ্বিতীয় যেই প্রশ্নটা আছে তার সমাধান আমরা করে দিই। আমরা লিখি এখানে সমাধান: সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা এই কথাটা লিখলাম। এখন আমরা প্রথম যেই রাশিটি আছে তাকে লিখে ফেলবো এখানের মধ্যে, 3a প্লাস 2b মাইনাস 6c। এবার দ্বিতীয় যে রাশি তাকে এখানে আমাদের লিখব মাইনাস 5b। এই যে b আছে, তাহলে এই b বরাবর আমরা লিখব, প্রথমে b বরাবর মাইনাস 5b, তারপর প্লাস 4a, এই যে a আমরা a বরাবর লিখব প্লাস 4a, তারপর প্লাস 3c, এই যে c এই c বরাবর লিখব প্লাস 3c। মনে রাখতে হবে কোনো একটা সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে সেখানে যোগ চিহ্ন আছে, তাহলে প্লাস 3a প্লাস 4a। এবার আমরা তৃতীয় যে বীজগণিত রাশি তাকে এখানে বসাবো। সবার প্রথমে আছে প্লাস 8b, এই যে b দেওয়া আমরা b বরাবর প্রথমে বসাবো প্লাস 8b। এখন এখানে কেন প্লাস চিহ্ন দিলাম? তার কারণ এটার সামনে আরও একটা পদ বসতে পারে।
এবার -6a, এই যে a আছে আমরা a বরাবর নিচে লিখব -6a, তারপর +4c আমরা এখানে বসিয়ে দিই +4c। আমরা তিনটি বীজগণিতীয় রাশি এখানে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে আমরা লিখলাম। এবার আমরা যোগ করব, সামনে লিখে দিব যোগ করে। তো এখন একদম শেষের দিক থেকে আমরা এখন যোগটা করা শুরু করি। আমরা দেখতেছি 3c তার সামনে +4c তার সামনে প্লাস, এই দুইটা প্লাস চিহ্ন, আমরা এদেরকে একসাথে করি। 3টা c আর 4টা c একসাথে করলে হবে 7টা c। এই 7টা c থেকে 6টা c চলে গেলে আর থেকে একটা c। একটু ভালো করে খেয়াল করেন, 7টা c থেকে 6টা c চলে গেলে আর থেকে একটা c। এই যে 7টা c তার সামনে প্লাস চিহ্ন, তাহলে আমরা এখানে দেব প্লাস চিহ্ন, বড়টার সামনে প্লাস, কারণ এই দুইটা মিলে হয় 7টা c, তাদের সামনে প্লাস চিহ্ন, আর 6টা c এর সামনে মাইনাস চিহ্ন। তাহলে বড় এই দুইটা মিলে, তাহলে এই দুইটার সামনে প্লাস, তাহলে ফলাফলে প্লাস। এবার এখানে +8b +2b, প্লাসগুলোকে একসাথে করি, একই চিহ্ন যেগুলো তাদেরকে যোগ করব, একই চিহ্ন যেগুলো তাদেরকে আমরা একসাথে করব। তাহলে 8b 2b, 8টা b আর 2টা b যোগ করলে কয়টা হয় 10টা b। 10টা b থেকে 5টা b যদি আমরা বাদ দিয়ে দেই আরও 5টা b থাকবে। তাহলে এই যে 8টা b, এটাই যে বড়, এটার সামনে প্লাস চিহ্ন, আমরা ফলাফলে প্লাস চিহ্ন দিব। এবার সামনে আসি, +3a +4a -6a, আমরা দেখতেছি এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে আমরা একসাথে করি। 3টা a 4টা a একসাথে করলে হয় 7টা a। 7টা a থেকে 6টা a চলে গেলে আর থাকে একটা a। এখন 7টা a তাদের সামনে প্লাস চিহ্ন, তাহলে যেহেতু বড়টার সামনে প্লাস, আবার এখানে অনেকে ভাবতে পারেন যে 3 4 6, তাহলে তো এখানে আমাদের সবচেয়ে বড় হচ্ছে 6, তার সামনে মাইনাস, তাহলে মনে হয় এখানে মাইনাস চিহ্ন বসবে না। মনে রাখতে হবে 3টা a আর 4টা a মিলে 7টা a হয়। 7টা a এর সামনে প্লাস চিহ্ন, 6টা a এর সামনে মাইনাস চিহ্ন, তাহলে বড়টার সামনে প্লাস, 7টা a এর সামনে প্লাস, তাহলে আমাদের ফলাফলে প্লাস চিহ্ন বসবে। তাহলে আমরা যদি এই তিনটা রাশিকে যোগ করি তাহলে ফলাফল হবে a + 5b + c। আমরা লিখব নির্ণেয় যোগফল হলো a + 5b + c। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা আশা করি এই যে অঙ্কটা করলাম একই রকমভাবে আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া তার সমাধানও আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন নতুন করে আরও দুইটি প্রশ্ন লিখলাম, এই যে দুইটি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর মধ্যে আমরা দেখতেছি পাওয়ার রয়েছে, এখানের মধ্যে যে স্কয়ার, এই যে এখানের মধ্যে স্কয়ার পাওয়ার রয়েছে। তো এখন এই যে দুইটি প্রশ্ন, এখানের মধ্যে দুইটি প্রশ্নের মধ্যে আমরা প্রথম যেই প্রশ্নটি এটির সমাধান করি, দুইটা প্রশ্নের মধ্যেই আমরা দেখতেছি এখন পাওয়ার রয়েছে। এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোর মধ্যে কোনো পাওয়ার ছিল না, এই অঙ্কগুলোর মধ্যে পাওয়ার অর্থাৎ সূচক এগুলো আছে। তো 1 নম্বর যেই প্রশ্নটা তার সমাধান করব, যোগ করো, যোগ করতে হবে। আমরা একই রকমভাবে আমরা অঙ্কগুলো করব। এখন আমরা লিখব সমাধান, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। এটা 1 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমরা এই কথাটা এখানে মধ্যে লিখে নিলাম, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। প্রথম যেই বীজগণিতীয় রাশি তাকে এখন আমরা সরাসরি এখানে লিখে ফেলব, 4p² + 7q² + 4r²। এবার দ্বিতীয় বীজগণিতীয় রাশি সবার প্রথমে রয়েছে p², এই যে এখানে p², এটা বরাবর আমরা p²কে লিখে দিব। এরপরে আছে +3r², এই r² কোথায় রয়েছে আমরা দেখব, এই যে r², এটা বরাবর এখন আমরা লিখব +3r²। আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখলাম। এবার তৃতীয় বীজগণিতীয় রাশি সবার প্রথমে রয়েছে 8q², আমরা দেখছি এই যে q², এটা বরাবর আমরা লিখব এখানের মধ্যে 8q² এর সামনে যদি কোনো চিহ্ন নাই তার মানে প্লাস চিহ্ন, তাহলে +8q²। এরপরে আছে -7p², p² বরাবর আমরা লিখব -7p²। তারপর -r², এখানে আমরা লিখব -r²। এখন আমরা যোগ করে দিব, তিনটা বীজগণিতীয় রাশিকে লেখা হয়ে গেল, সদৃশ পদগুলোকে আমরা নিচে নিচে সাজিয়ে লিখে দিলাম। এখন আমরা লিখব যোগ করে। এখন আমরা পিছন দিক থেকে যোগ করা শুরু করি, 4r² এর সামনে প্লাস, 3r² এর সামনে প্লাস, r² এর সামনে মাইনাস, তাহলে আমরা দেখতেছি প্লাস প্লাস এই দুইটাকে আমরা একসঙ্গে করব। এখন 4টা r², 3টা r² একসাথে করলে হবে 7টা r²। তাহলে 7টা r² থেকে যদি আমরা একটা r² বাদ দিই তাহলে থাকবে 6টা r²।
4টা আর 3টা 7টা আর স্কয়ার 7 আর স্কয়ার থেকে আমরা যদি একটা আর স্কয়ার বাদ দিই তাহলে থাকবে 6 আর স্কয়ার। এখন এই যে 7টা আর স্কয়ার তার সামনে প্লাস চিহ্ন, তাহলে ফলাফলে প্লাস চিহ্ন। এবার এখানের মধ্যে প্লাস 7q স্কয়ার প্লাস 8q স্কয়ার, তাহলে একেবারেই সহজ, 8 আর 7 যোগ করলে হয় 15। তাহলে এখন আমরা লিখব 15q স্কয়ার, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব, প্লাস 15q স্কয়ার। এবার এখানে প্লাস 4p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস 7p স্কয়ার, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, আমরা একসাথে করি, 4টা p স্কয়ার আর একটা p স্কয়ার একসাথে করলে কয়টা হয়, 5টা p স্কয়ার। আর এখানে আছে মাইনাস 7p স্কয়ার, অর্থাৎ 7টা p স্কয়ার মাইনাস করতে হবে। তাহলে যেই বিষয়টা আমরা এই দুইটা যদি একসাথে করি তাহলে কত হয়, তাহলে হয় প্লাস 5p স্কয়ার, আর এখানে দেওয়া আছে মাইনাস 7p স্কয়ার। তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে 5টা থেকে 7টা বিয়োগ করতে হবে। এখন ছোটোটা থেকে বড়টা কীভাবে বিয়োগ করব, 5 থেকে 7, তাহলে একটা কাজ করি, 7 থেকে 5 বিয়োগ করে দিই, 7টা p স্কয়ার থেকে 5টা p স্কয়ার বাদ দিলে হয় 2p স্কয়ার, 7টা p স্কয়ার থেকে 5টা p স্কয়ার বাদ দিলে হয় 2p স্কয়ার। তার কারণ বিয়োগ চিহ্ন যেহেতু আছে, বিয়োগ আমাকে করতেই হবে, যে করেই হোক বিয়োগ করতে হবে। তাহলে 7টা থেকে 5টা বিয়োগ দিলে থাকে 2টা p স্কয়ার, 2p স্কয়ার। এখন এখানে 5 এখানে 7, তাহলে এই 5-এর সামনে প্লাস চিহ্ন আর এই 7-এর সামনে মাইনাস চিহ্ন। আমরা যদি এই চিহ্নগুলোকে বাদ দিই তাহলে 5 আর 7, বড় কোনটা 7, তার সামনে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে ফলাফলে আমরা মাইনাস চিহ্ন বসাবো। অর্থাৎ আমরা বলতে পারি এই যে লাইনটা, এই লাইনের ফলাফল 5p স্কয়ার থেকে 7p স্কয়ার যদি মাইনাস করি ফলাফল হবে মাইনাস 2p স্কয়ার। আমরা এখানে এই কথাটা লিখব, মাইনাস 2p স্কয়ার। এটাই হচ্ছে আমাদের যোগফল। আমরা 3টা রাশিকে এখানে আমাদের যোগ করে দিলাম, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করলে এই ফলাফলটা বের হয়। আমরা সর্বশেষে লিখে দিব, নির্ণেয় যোগফল হলো মাইনাস 2p স্কয়ার প্লাস 15q স্কয়ার প্লাস 6r স্কয়ার। অর্থাৎ অন্যান্য অঙ্ক যেরকম নিয়মে আমরা অঙ্কগুলো করেছি, এই অঙ্কটা আমরা ওইরকমভাবেই সমাধান করলাম। তাহলে আমরা আশা করি এই অঙ্কটার মতো করে আমাদের 2 নম্বর অঙ্কটা একই রকমভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে আমাদের নতুন করে 3টি প্রশ্ন লিখলাম। সবার প্রথমে বলা হয়েছে যোগ করো। এখনের প্রশ্নগুলো আরও বড় বড় সাইজের আগেরগুলোর তুলনায়। তো এখানের মধ্যে আমরা প্রথম যেই অঙ্কটা, এটা আমরা আগের যে অঙ্কগুলো করেছি ওগুলোর মতো করতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা, এখানের মধ্যে ax by cz একসঙ্গে 2টা করে চলক রয়েছে। তো আমরা এখন এই অঙ্কটা এখন করি। আমরা সবার প্রথমে আমরা লিখব সমাধান, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা কথাটা এখানের মধ্যে লিখে নিলাম। এখন আমরা প্রথম যেই বীজগণিতীয় রাশি তাকে লিখব 5ax প্লাস 3by মাইনাস 14cz। তাহলে হয়ে গেল প্রথম বীজগণিতীয় রাশি, আমরা লিখে ফেললাম। এবার দ্বিতীয় যে বীজগণিতীয় রাশি সেটাকে এখন আমরা বসাবো, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাইতে হবে। তাহলে এখানে আছে মাইনাস 11by, এই যে by আমরা এখানে দেখব by কোথায় আছে, এই যে by বরাবর আমরা এখানে লিখব মাইনাস 11by। এরপর আছে মাইনাস 7ax, এই যে ax, এই ax বরাবর এই নিচে আমরা লিখব মাইনাস 7ax। তারপর মাইনাস cz আমরা এখানে লিখব মাইনাস 9cz, যেটা আছে সেটা এখানে লিখব মাইনাস 9cz। আমরা দ্বিতীয় বীজগণিতীয় রাশিকে এখানে লিখে নিলাম। এবার তৃতীয় বীজগণিতীয় রাশিটাকে এখানের মধ্যে বসাবো। সবার প্রথমে 3ax আমরা এখানে লিখব 3ax। তারপর প্লাস 6by, আমরা by বরাবর লিখব প্লাস 6by। তারপর মাইনাস 8cz, মাইনাস 8cz আমরা দাগ দিয়ে এখন লিখব যোগ করে। আমরা এখন যোগ করি, এখন শেষের দিক থেকে যোগ করব। এখানে দেখতেছি এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস। আমাদের একটা জিনিস জানা আছে যে যোগ বিয়োগের যে অঙ্কগুলো সেখানের মধ্যে যদি একই চিহ্ন থাকে, যোগ বিয়োগের অঙ্কের মধ্যে যদি একই চিহ্ন থাকে তাহলে তাদেরকে যোগ করতে হয়। তাদেরকে কি করতে হয়? যোগ করতে হয়। এবং
চিহ্নটা যেটা আছে অঙ্কের মধ্যে সেটাই রাখতে হয়। যোগ বিয়োগের অঙ্কের মধ্যে যদি একই চিহ্ন থাকে তাহলে তাদেরকে যোগ করতে হবে, কিন্তু চিহ্নটা অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে সেটাই রাখতে হবে। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, একই চিহ্ন, তাহলে আমরা যোগ করব, এদেরকে যোগ করব, কিন্তু চিহ্নটা রাখবো কোনটা? যোগ চিহ্ন। যেহেতু যোগ করতেছি তাহলে কি যোগ চিহ্ন দিয়ে দিব না? এখানে কি চিহ্ন দেওয়া আছে? এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে আমরা মাইনাস দিব। এখানে যদি যোগ চিহ্ন দেওয়া থাকতো আমরা যোগ চিহ্ন দিতাম। তাহলে এখন আমরা যোগ করি, 14 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হবে 23, 23 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হবে 31, অর্থাৎ 31 CZ। তাহলে এখানের মধ্যে আমরা 31 CZ লিখলাম। এই সবগুলোর সামনে যেহেতু মাইনাস চিহ্ন, আমরা এখানে ফলাফলের এখানে মাইনাস চিহ্নটা দিব। এবার এখানে আসা যাক, এখানে আমাদের দেখতেছি এটা প্লাস, এইটা প্লাস, এই দুইটা একই চিহ্ন। তাহলে এই দুইটা যেহেতু একই চিহ্ন তাদেরকে আমরা যোগ করব। তাহলে 6টা BY 3টা BY যোগ করলে কয়টা হবে? 9টা BY। কয়টা BY? 9টা BY, অর্থাৎ এখানে আমাদের আমি লিখতে পারি প্লাস 9 BY, 9টা BY হবে। আর এখানে আছে মাইনাস 11 BY, মাইনাস 11 BY, জিনিসটা হবে এইরকম। তখন কীভাবে হবে হিসাবটা? যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস তো করতেই হবে। তাহলে 9টা থেকে 11টা বাদ দিতে পারবো? 9টা থেকে তো 11টা বাদ দেওয়া যায় না। তাহলে বিয়োগ চিহ্ন যেহেতু আছে, বিয়োগ আমাকে করতেই হবে। তাহলে 11টা থেকে 9টাকে বাদ দিয়ে দিই। 11টা থেকে 9টাকে বাদ দিলে থাকবে 2টা BY, অর্থাৎ 2 BY। এবার আমরা দেখব চিহ্নের দিকে, 9 আর 11, এই দুইটার মধ্যে বড় হচ্ছে 11, তার সামনে যেহেতু মাইনাস চিহ্ন তাহলে ফলাফলে মাইনাস চিহ্ন বসবে, মাইনাস 2 BY। আমরা এখানের মধ্যে লিখব মাইনাস 2 BY, এই কথাটা আমরা এখানে মধ্যে লিখলাম। অর্থাৎ 6টা আর 3টা 9টা, 9টা BY থেকে 11টা BY বিয়োগ করলে ফলাফল মাইনাস 2 BY। এবার এখানে আসা যাক, প্লাস 5AX প্লাস 3AX। তাহলে এই দুইটাকে আমরা এখন যোগ করব, 5টা আর 3টা যোগ করলে হয় 8টা AX, অর্থাৎ 8AX প্লাস 8AX। সেখান থেকে যদি আমরা মাইনাস 7AX করি তাহলে ফলাফল কত হবে? 8টা AX থেকে 7টা AX বাদ দিয়ে দিলে আর থাকবে একটা AX, 1AX। 1 তো লেখার দরকার নাই, শুধু AX মানে 1AX। এখন এই 5টা আর 3টা মানে কি 8টা, এই 8টার সামনে আছে প্লাস চিহ্ন, 7টার সামনে আছে মাইনাস চিহ্ন। তাহলে বড়টার সামনে প্লাস চিহ্ন, তাহলে ফলাফলে প্লাস চিহ্ন। তাহলে আমরা যদি এই 3টা রাশিকে যোগ করি তাহলে ফলাফল হবে AX মাইনাস 2BY মাইনাস 31 CZ। আমরা নিচে লিখব, অতএব নির্ণেয় যোগফল হলো, আমরা এই ফলাফলটাকে এখানের মধ্যে লিখে দিব, AX মাইনাস 2BY মাইনাস 31 CZ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটা তো আমরা সমাধান করলাম। এখন সর্বশেষ যে অঙ্কটা আছে এখানের মধ্যে, এই অঙ্কটা যদি আপনি একটা লক্ষ্য করেন তাহলে এই যে প্রথম যে রাশি সেখানে একটা সংখ্যা আছে, এটার সাথে কোনো চলক, আলাদা করে কোনো চলক দেওয়া নেই, একটা সংখ্যা দেওয়া, এখানে একটা সংখ্যা দেওয়া, এখানে একটা সংখ্যা দেওয়া, এখানে একটা সংখ্যা দেওয়া। তাহলে এখন এই অঙ্কটা আমরা কীভাবে করে করতে পারি? এই অঙ্কটা আমরা এখানের মধ্যে করে দেখাই দিই। আমরা লিখব সমাধান, এই একই কথাটা এখানে মধ্যে লিখব, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে আমরা কথাটা এখানে মধ্যে লিখে ফেললাম। এখন প্রথম যেই বীজগণিত রাশি তাকে এখানে মধ্যে লিখব x² মাইনাস 5x প্লাস 6। এখন দ্বিতীয় বীজগণিত রাশি, সবার প্রথমে x² আছে, x² বরাবর লিখলাম, তারপর প্লাস 3x, আমরা এখানের মধ্যে লিখব প্লাস 3x, তারপর মাইনাস 2, এই যে সংখ্যাটা এই বরাবর লিখব মাইনাস 2। অর্থাৎ এই অঙ্কগুলোর মতোই এটা, সেখানে কি করব? সংখ্যার নিচে শুধু সংখ্যাটা বসাবো। এটা শুধু সংখ্যা, এটাও শুধু সংখ্যা, অর্থাৎ শুধু সংখ্যাগুলোকে আমরা নিচে নিচে লিখে ফেলবো, তাহলেই হয়ে যাবে। এখানের মধ্যে আমরা সদৃশ পদগুলোকে লিখলাম, আর এখানে শুধু সংখ্যা বরাবর আমরা সংখ্যাগুলোকে লিখে ফেলবো, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা তো আমরা লিখলাম দ্বিতীয় রাশি। এবার তৃতীয় রাশিতে যাই, মাইনাস x² প্লাস x প্লাস 1 মাইনাস x² প্লাস 6x মাইনাস 5। আমরা এখন সামনে লিখব যোগ করে, আমরা এখন যোগ করে দিব। এখানের মধ্যে যোগ করলে কত হয় ফলাফল আমরা দেখি, প্লাস 6 প্লাস 1, তাহলে 6 আর 1 যোগ করলে কত হয় 7, তাহলে আমরা এখানে মধ্যে লিখতে পারি 7, এই কথাটা আমরা লিখতে পারি। তারপরে মাইনাস 2 মাইনাস 5, আমরা জানি মাইনাস আর মাইনাস যেহেতু একই চিহ্ন তাহলে আমরা যোগ করব, 5 আর 2 যোগ করলে হয় 7,
কিন্তু চিহ্নটা কি দেওয়া, মাইনাস চিহ্ন দেওয়া, আমরা এখানে মাইনাস করব। একটু আগেও কিন্তু এই কাজটা আমরা এই যে এখানে করেছি। একই রকমভাবে একই চিহ্ন যেগুলো তাদেরকে আমরা যোগ করলাম, চিহ্ন যেটা আছে সেটাই রাখলাম। একই চিহ্ন যেগুলো তাদেরকে যোগ করলাম, চিহ্নটা যেটা দেওয়া আছে সেটাই রাখলাম। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে থাকে 0, অর্থাৎ 0। এখানে 0 লেখার কোনো দরকার নেই, চাইলে লিখতে পারেন কিন্তু কোনো লেখার কোনো প্রয়োজন নাই। এবার এইখানের মধ্যে আমরা যাই, -5x + 3x + x + 6x প্লাস 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 একই চিহ্ন আমরা যোগ করব। 3টা x আর 1টা x যোগ করলে 4টা x, 4টা x আর 6টা x যোগ করলে 10টা x, অর্থাৎ 10x। 10x থেকে 5x বিয়োগ করলে আরও থাকবে 5x। আমরা যদি 10টা x থেকে 5টা x বিয়োগ করি তাহলে 5টা x থাকবে। 10টা x এর সামনে প্লাস চিহ্ন, তাহলে ফলাফলে প্লাস চিহ্ন। এরপরে এখানের মধ্যে +x² দুইটা প্লাস, এখানের মধ্যে প্লাস এখানের মধ্যেও প্লাস, তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হবে +2x²। তাহলে আমরা এই দুইটা x² যদি যোগ করি তাহলে ফলাফল হবে +2x²। এবার এখানের মধ্যে এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন আমরা যোগ করব, x², তাহলে এটাও একটা x², এটাও একটা x², তাহলে যোগ করলে হবে 2টা x², আমরা লিখব 2x²। এখানের মধ্যে চিহ্নটা দেওয়া আছে মাইনাস চিহ্ন, আমরা এখানে দিব মাইনাস চিহ্ন। তাহলে ফলাফল কত হবে, 2টা x² থেকে 2টা x² চলে গেলে থাকে 0, কিছুই লেখার প্রয়োজন নাই, অর্থাৎ এই জায়গাটা আমরা ফাঁকা রাখতে পারি। তাহলে এই প্লাস চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা তো জানতাম না যে সামনে 0 হবে। তাহলে আমরা এখন এখানের মধ্যে লিখে দিব, অতএব নির্ণেয় যোগফল হলো 5x। শুধু 5x লিখে দিলেই আমাদের এখানের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে এতক্ষণ যাবত 3টা করে রাশি ছিল, এই অঙ্কটার মধ্যে 4টা রাশি ছিল, আমরা যোগ করলাম এবং শুধু সংখ্যা যেগুলো তাদেরকে আমরা নিচে নিচে লিখলাম। তাহলে আমাদের অঙ্কটার ফলাফল বের হয়ে গেল যে এই 4টা রাশির যোগফল হলো 5x। আমরা এখানের মধ্যে নতুন করে 2টি প্রশ্ন লিখলাম এবং এই প্রশ্নটার মধ্যে একটুখানি পার্থক্য আছে। যেমন এই প্রথম প্রশ্নটার মধ্যে তারা বলছে যদি a² সমান একটা মান দেওয়া আছে, অর্থাৎ এই সম্পূর্ণটা যদি a² সমান হয়, b² সমান একটা মান দেওয়া আছে, c² সমান একটা মান দেওয়া আছে, যদি a², b² c² সমান এই যেই মানগুলো দেওয়া আছে এই মানগুলো হয়, তাহলে দেখাও যে a² + b² + c² সমান x² + y² + z², অর্থাৎ a² b² c² এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল বের হবে x² + y² + z², এইটার সমান হবে। a² b² c² যোগ করলে এই মানের সমান হবে, এটা তারা দেখাইতে বলছে আমাদেরকে। এখানে বলে দিছে দেখাও যে। তো এরকম দেখাও যে এবং প্রমাণ করো যে, এই দুইটা শব্দ যদি আপনার প্রশ্নের মধ্যে থাকে, দেখাও যে, প্রমাণ করো যে, এই দুইটা শব্দ যদি প্রশ্নের মধ্যে থাকে, তখন আমরা অঙ্কটা করব বাম পক্ষ ডান পক্ষ এটার মাধ্যমে। বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষকে আমরা ইংরেজিতে বলতে পারি লেফট হ্যান্ড সাইড, ডান পক্ষকে বলতে পারি রাইট হ্যান্ড সাইড। তো এখন এখানে আমাদের বলা হয়েছে দেখাও যে, যখন দেখাও যে বলবে একেবারে সর্বশেষে আমরা লিখব দেখানো হলো অথবা শোড। আর যদি বলতো প্রমাণ করো যে, তাহলে সর্বশেষে লিখব প্রমাণিত অথবা প্রুফড, এগুলো আমরা লিখে দিব। তো এখন আমাদের বাম পক্ষ ডান পক্ষের মাধ্যমে যে অঙ্কটা করব, কোনটার বাম পক্ষ কোনটার ডান পক্ষ, এই যে আমাদেরকে সর্বশেষে যেই কথাটা বলছে যে দেখাও যে a² + b² + c² সমান x² + y² + z², এটা দেখাইতে বলা হয়েছে। তাহলে এই সমান চিহ্নের বাম দিককে আমরা বলবো বাম পক্ষ, ডান দিককে আমরা বলবো ডান পক্ষ। আমরা তখন এইভাবে করে মানটা বের করব। কিভাবে, বাম পক্ষ সমান a² + b² + c² লিখব এবং আমরা একটু আগে আজকের আলোচনার একেবারে শুরুর দিকে আমরা দেখিয়েছিলাম যে পাশাপাশি যোগ কিভাবে করে করতে হয়। এটা যেহেতু যোগ, এটাও যোগ, তাহলে পাশাপাশি কিভাবে করে যোগ করতে হয় বিয়োগ করতে হয় সেটা হচ্ছে ব্র্যাকেটগুলো দিয়ে পাশাপাশি বসাবো, ব্র্যাকেটগুলো উঠিয়ে দিয়ে যোগ বিয়োগ করে দিলেই ফলাফল বের হয়ে যায়। একই রকমভাবে বাম পক্ষে এটা বসাবো, তারপরে তার মানগুলো বসালে অঙ্কটা হয়ে যাবে। এবং এটা আরও ক্লিয়ার হবেন যখন আমি এই 2 নম্বর অঙ্কটা করে দিব। আমি এখন এই 2 নম্বর অঙ্কটা করে দিব। এই অঙ্কটাতে বলা হয়েছে যদি x = এটা হয়, y = এটা এবং z = যদি এটা হয়, তবে দেখাও যে x + y + z = 3 × a + 2b + 2c, অর্থাৎ x y z যদি যোগ করা হয়
এইটার সমান হবে। এখানেও দেখাও যে বলা হয়েছে। তাহলে আমরা এই যে সমান চিহ্ন দেওয়া, এই সমান চিহ্নের বাম দিককে বলবো বাম পক্ষ, ডান দিককে বলবো ডান পক্ষ। এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। আমরা এখানের মধ্যে এখন সমাধান করব 2 নম্বর অঙ্কটার। আমরা লিখলাম সমাধান। সবার প্রথমে লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, x = 5a + 7b + 9c। এখন x এর মান আমরা বসালাম। এখন আমরা y এর মানটা এখানের মধ্যে বসাবো, y = b - 3a - 4c। আমরা y এর মান বসালাম। এখন আমরা z এর মানটা এখানের মধ্যে বসিয়ে দিব, c - 2b + a। তাহলে আমরা সবগুলোর মান বসালাম, x এর মান, y এর মান, z এর মান। অর্থাৎ x বললে আমরা এটাকে বুঝবো, y বললে এটাকে এবং z বললে এটাকে। এখন আমরা এখানে যে বাম পক্ষটা দেওয়া আছে সমান চিহ্নের বাম দিকে যেটা, সেটাকে আমরা লিখব। যে আমরা এখানের মধ্যে লিখতে পারি যে বাম পক্ষ। আপনারা চাইলে আরেকটা লাইন এখানের মধ্যে লিখে ফেলতে পারেন, সেটা হচ্ছে দেখাতে হবে যে এটা সমান এটা। আমি লিখে দিই, এই লাইনটা লিখে দিই, এটা লিখলে ভালো হয়। দেখাতে হবে যে x + y + z সমান 3 × a + 2b + 2c। এই লাইনটা আমরা লিখে নিলাম, এটা লিখলে ভালো হয়। তাহলে এই লাইনটা লিখে নিলে ভালো হবে। এখন আমরা যাই আমাদের পরবর্তী লাইনে, বাম পক্ষ সমান, এই সমান চিহ্নের বাম দিকে যেটা দেওয়া আছে সেটা বাম পক্ষ, x + y + z। পরবর্তী লাইনে এখন আমরা x এর যেই মানটা আছে এই মানটাকে বসাবো, 5a + 7b + 9c। ব্র্যাকেট দিলাম, x এর মানটা বসালাম, x এর পরে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দেই। ব্র্যাকেটের মধ্যে y এর মানটা এখন বসাবো আমরা এখানের মধ্যে। আমরা y এর মানটাও বসালাম, y এর পরে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিব। এবার z এর মানটা এখানের মধ্যে বসাবো। তাহলে আমরা x + y + z আমরা মানগুলো বসালাম। এবার পরবর্তী লাইনে আমরা এখানের মধ্যে একটা কথা লিখতে পারি যে মান বসিয়ে, কারণ আমরা x, y, z এর মানগুলো এখানের মধ্যে বসিয়েছি। পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন দিলে কোনো সমস্যা নেই, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই লিখে দিব। এখানেও একই কাজ, এখানের মধ্যেও একই কাজ, বাস। তাহলে ব্র্যাকেটগুলো উঠে গেল। এখন আমরা করব কি, সদৃশ পদগুলোকে আমরা পাশাপাশি লিখে ফেলব। 5a, তারপরে এখানে আছে -3a, তারপরে +a। আমরা সদৃশ পদগুলো পাশাপাশি লিখলাম, +7b + b - 2b। আমরা b এই সদৃশ পদগুলোকে লিখলাম। এবার c এর পদগুলোকে লিখব, +9c -4c + c। এবার আমরা পরবর্তী লাইনে যাই। 5টা a থেকে 3টা a বাদ দিলে থাকে 2টা a, তার সাথে একটা a যোগ করলে হয় 6টা a। আবার আরেকভাবে হিসাব করতে পারি, 5টা a আর একটা a যোগ করলে 6টা a, সেখান থেকে 3টা a বাদ দিলে আর থাকে 3টা a, অর্থাৎ 3a। এরপর b, 7b আর একটা b যোগ করলে হবে 8b, 8টা b, সেখান থেকে 2টা b যদি বাদ দিই তাহলে হবে 6টা b, 6b। এখন 8টা b এর সামনে ছিল প্লাস, বড়টার সামনে প্লাস, তাই আমরা এখানে প্লাস চিহ্ন দিব। b এর কাজ হয়ে গেল। এবার c এর কাজ, +9c আর এই যে +c, তাহলে 9টা c আর একটা c যোগ করলে কয়টা হয়, 10টা c। 10টা c থেকে 4টা c যদি চলে যায় আর থাকে 6টা c। এখন 10টা c এর সামনে ছিল প্লাস চিহ্ন, আমরা এখানে প্লাস চিহ্ন দিব। আমাদের অঙ্কের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন পরবর্তী লাইনে আমরা যদি একটা জিনিস খেয়াল করেন, এখনই আমরা মূল কাজটা করব, সেটা হচ্ছে 3a + 6b + 6c। এখানে কিন্তু মূলত অঙ্কটা শেষ, কিন্তু আমরা আরেকটা লাইন আমাদেরকে করতে হবে। তার কারণ এখানে আমাদের বলা হয়েছে 3 × a + 2b + 2c। এটা তৈরি করব কিভাবে, সেটা হচ্ছে আমরা দেখব যে এই যে তিনটা সংখ্যা, এগুলোর মধ্য থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। কমন বলতে বোঝানো হয় এমন কোনো কিছু যেটা সবার মধ্যে আছে। আমরা এমনভাবে একটা সংখ্যা নেওয়ার চেষ্টা করব যেটা সবার মধ্যে আছে। তো এখন এখানের মধ্যে আছে 3, এখানের মধ্যে আছে 6, এখানের মধ্যে আছে 6। এখন আমরা যদি বলি যে 3, এটাকে আমরা কমন নিতে পারি কিনা, হ্যাঁ 3কে কমন নেওয়া যায়। কেন কমন নেওয়া যায়, কারণ 3 এই 3 এর মধ্যে যায়, 3 এই 6 এর মধ্যে যায়, 3 এই 6 এর মধ্যে যায়, তাহলে আমরা 3কে কমন নিতে পারি।
এখন এখানে এ আছে, এগুলোতে এ নাই, তাহলে এ কমন নেওয়া যাবে না। এখানে বি আছে, এগুলোতে নাই, কমন নেওয়া যাবে না। সি এখানে আছে, এগুলোতে নাই, সি কমন নেওয়া যাবে না। যেটা সবার মধ্যে আছে আমরা শুধুমাত্র তাকেই নিতে পারবো। এখন অনেকে বলতে পারেন যে এখানে 3 আছে বুঝলাম, কিন্তু এখানে তো 6, এখানে তো 6, তাহলে এখানে তো 3 নাই। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, 6b এটাকে কিন্তু আমরা এইভাবে করে লিখতে পারি, এই যে 6b এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, 3 ইন্টু 2b, 3 দুগুণে 6b। তাহলে এই যে 3 চলে আসলো আপনার অঙ্কের মধ্যে এরকমভাবে। তাহলে আমরা এখানের মধ্যে কমন নিলাম, 3 কমন নিব এখন আমরা। এখন নিয়ম হচ্ছে যেই সংখ্যাটা কমন নিব সেটি দ্বারা সবগুলোকে ভাগ করব। আমি আবারও বলি, যেটি কমন নিব সেটি দ্বারা সবগুলোকে ভাগ করব। তাহলে এই 3 দ্বারা সবগুলোকে ভাগ করি। 3 দ্বারা 3a কে ভাগ করলে 3 3 কাটা, থাকবে শুধু a। 3 দ্বারা যদি আমরা 6b কে ভাগ করি তাহলে 3 এই 6 এর মধ্যে যায় 2 বার, থাকে এই পাশে b, এটা প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। 3 দ্বারা যদি 6c এটাকে ভাগ করে দিলে কি হবে, 3 6 এর মধ্যে যায় 2 বার, আর হচ্ছে এই c আমরা পাশে বসিয়ে দিলাম। তাহলে খেয়াল করেন, আমরা সবার প্রথমে 3 6 6 6 এগুলো থেকে আমরা 3 কমন নিলাম, কারণ 3 এখানে আছে, 3 এই 6 এর ভিতরেও আছে, 3 এই 6 এর ভিতরেও আছে, আমরা 3 কমন নিলাম। এবার কমন নেওয়ার পরে যেই সংখ্যাটা কমন নিব সেটা দ্বারা সবাইকে ভাগ করতে হবে। ভাগফলগুলো এখানে আমরা বসাবো। 3 দ্বারা 3a কে ভাগ করলাম, এখানে দেখাই দেই যে 3 দ্বারা আমরা যদি এই 3a কে ভাগ করি, 3 3 কাটা, থাকবে শুধু a, আমরা লিখলাম। আমরা যদি 6b কে 3 দ্বারা ভাগ করি, 3 6 এর মধ্যে যায় 2 বার, b কেটে উপরে বসিয়ে দিলাম 2b। 3 দ্বারা যদি 6c কে কাটি তাহলে ফলাফল 2c, এরকমভাবে আমরা লিখে দিলাম। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, আমাদের এখানে সমান চিহ্নের ডান দিকে অর্থাৎ ডান পক্ষ যেটা দেওয়া ছিল সেটার সাথে এটা মিলেছে কিনা? হ্যাঁ, এটার সাথে এটা মিলে গেছে, অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে ডান পক্ষ চলে আসছে। আমাদের অঙ্কের মধ্যে ডান পক্ষ চলে আসছে। বাম পক্ষ যেটা দেওয়া ছিল সেটার মান বের করতে করতে ডান পক্ষের মান বের হয়ে গেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের ফলাফল বের হয়ে গেছে। আমরা তাহলে এই পাশে লিখে দিতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা নিচে বাম পক্ষ যেটা দেওয়া ছিল সেটা লিখব, x প্লাস ওয়াই প্লাস জেড সমান ডান পক্ষ যেটা দেওয়া ছিল সেটাকে লিখব 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। এটাকে আমরা লিখে দিলাম। আমরা আমাদেরকে যেহেতু বলা হয়েছে দেখাও যে, তাহলে আমরা এখানে পাশে লিখে দিব দেখানো হলো, এই কথাটা আমরা লিখে দিব। আর যদি কেউ ইংরেজিতে লিখতে চান তাহলে তিনি লিখবেন শোড, অর্থাৎ দেখানো হলো, এই যে এইভাবে করে, তাহলেই হয়ে যাবে। এই যে শোড আমরা লিখলাম, তাহলে দেখানো হলো আর শোড দুইটা একই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা সবার প্রথমে বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা লিখলাম, মানগুলোকে বসানোর পরে সর্বশেষে ফলাফল ডান পক্ষের মানটাই বের হয়ে গেছে। এবং হুবহু এই একই নিয়মে আমাদের প্রথম যেই অঙ্কটা দেওয়া আছে সেটার কাজও আমরা করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে বসবে, মানগুলোকে বসানোর পরে সর্বশেষে এই ডান পক্ষ যেটা দেওয়া আছে সেটাই বের হয়ে যাবে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাবে। আমরা আশা করি এই ধরনের অঙ্ক আমাদেরকে আরও যত অঙ্ক দেখ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে নতুন করে 2টি প্রশ্ন লিখলাম, কিন্তু সবার প্রথমে লেখা আছে বিয়োগ করো। এতক্ষণ যাবত আমরা অঙ্কগুলো শিখতেছিলাম যোগ করার অঙ্ক, এখন আমরা শিখব বিয়োগ করার অঙ্ক, কীভাবে করে বিয়োগ করতে হয়। তো এখানে আমাদের 2টা প্রশ্ন লেখা, 2টা প্রশ্নের মধ্যে আমরা যদি এখন দ্বিতীয় যে প্রশ্নটা করি, কারণ এখানের মধ্যে এ বি বি সি এগুলো আছে, আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করে দিই। আমরা যোগ করার সময় যেই কথাটা বারবার লিখেছিলাম ওই কথাটা এখনও আবার আমরা লিখব, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা এখানে কথাটা লিখে নিলাম। এখন প্রথম যেই রাশিটা আছে তাকে আমরা লিখব 3ab প্লাস 6bc মাইনাস 2ca। এই রাশিটা থেকে বিয়োগ করতে হবে এই রাশিটাকে। আমরা এখন সদৃশ পদ অনুযায়ী এটাকে লিখব 2ab, এখানে 2ab, এই যে ab বরাবর নিচে লিখব 2ab, তারপর আছে মাইনাস 4bc, এই bc বরাবর এখানে আমাদের লিখব মাইনাস 4bc, তারপরে প্লাস 8ca। এখন বিয়োগ করার সময় আমরা কিন্তু ক্লাসের আজকের আলোচনার একেবারে শুরুর দিকে আমরা বলেছিলাম যে বিয়োগ করার সময় দ্বিতীয় যে রাশিটা থাকে, অর্থাৎ মূলত যেটাকে বিয়োগ করতে হবে সেই রাশিটা, দ্বিতীয় রাশিটার চিহ্নগুলোকে বিপরীত চিহ্ন লিখতে হয়।
অবশ্যই বিয়োগ করার সময় দ্বিতীয় যেই রাশি তার চিহ্নগুলোকে বিপরীত চিহ্ন লিখতে হয়। যেমন এখানে আছে প্লাস, আমরা তার নিচে লিখব মাইনাস। এখানে আছে মাইনাস, আমরা তার নিচে লিখব প্লাস। এখানে আছে প্লাস, আমরা লিখব মাইনাস। অর্থাৎ এই মুহূর্ত থেকে আমরা আর +8CA এই কথা বলবো না, আমরা বলবো -8CA +4BC -2AB। অর্থাৎ নতুন যে চিহ্নগুলো দিলাম এই চিহ্নগুলোকে এখন আমরা হিসাব করব। আমরা এই দ্বিতীয় রাশিতে যেই পদগুলো আছে তাদের সামনে এই চিহ্নগুলোকে বসিয়ে আমরা হিসাব করব, ঠিক আছে। আর আগে থেকে যেই চিহ্নগুলো দেওয়া ছিল এগুলো বাদ, এগুলোর কোনো হিসাব হবে না। এখন আমরা অঙ্কটা করি। -2CA -8CA, তাহলে ফলাফল কত হয় আমরা জানি। যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন হলে তাদেরকে যোগ করতে হয় এবং চিহ্ন যেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে সেটাই দিতে হয়। তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, একই চিহ্ন, তাহলে আমরা যোগ করব। তাহলে 2CA 8CA 8 আর 2 যোগ করলে হয় 10, অর্থাৎ 10CA। তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, একই চিহ্ন হওয়ার কারণে আমরা এখানের মধ্যে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, যোগ করলাম এবং চিহ্নটা দিলাম মাইনাস। একই রকমভাবে এখানে কাজ করব আমরা, +6BC +4BC, তাহলে দুইটাই প্লাস চিহ্ন, একই চিহ্ন, আমরা যোগ করব। 6টা আর 4টা যোগ করলে হয় 10টা, তাহলে 10BC। এরপরে এখানেও প্লাস, এখানেও প্লাস, একই চিহ্ন, আমরা এখানে প্লাস চিহ্ন দিব। এবার এখানের মধ্যে +3AB -2AB, 3টা AB থেকে 2টা AB বাদ দিলে আর থাকে একটা AB, 1AB, 1টা লেখার দরকার নেই, AB। এখন বড়টার সামনে যেহেতু প্লাস, তাহলে এখানের মধ্যে প্লাস। তাহলে আমরা বলতে পারি যে এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করলে ফলাফল হবে AB +10BC -10CA। আমরা এখানের মধ্যে লিখব যে অতএব নির্ণেয় বিয়োগফল হলো AB +10BC -10CA। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এইভাবে করেই অঙ্ক করতে পারি যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যখন আমরা বিয়োগ করব, দ্বিতীয় রাশির চিহ্নগুলোকে বিপরীত চিহ্ন দিয়ে দিব এবং নতুন করে যেই চিহ্নগুলো দিলাম আমরা মূলত সেই চিহ্নগুলোকে হিসাব করব। প্লাস না বলে বলবো -8CA, মাইনাস না বলে বলবো +4BC, প্লাস না বলে বলবো -2AB। তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। আমরা এভাবে করি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোর অঙ্কগুলো আমরা সমাধান করব। নতুন করে এখন আমরা আরও কিছু প্রশ্ন লিখব। আমরা এখানে নতুন করে 3টি প্রশ্ন লিখলাম, 3টি প্রশ্ন একই রকমের। আমরা সবার প্রথমে যেই প্রশ্নটি আছে সেটির সমাধান করি। একেবারেই সহজ একটা অঙ্ক। সমাধান: সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। এই কথাটা লেখার পরে প্রথম যে রাশিটা আছে সেটাকে আমরা লিখব a² + b² + c²। এখন আমরা দ্বিতীয় যে রাশি সেটিকে এখানের মধ্যে বসাবো, -a² + b² - c²। যেহেতু এটা বিয়োগ করতেছি আমরা দ্বিতীয় রাশিটির এই চিহ্নগুলোকে আমরা পাল্টে ফেলবো। এখানে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস। এখন আমরা অঙ্কটা করে ফেলি। +c² + c², তাহলে কী হবে? একটা স্কোয়ার একটা স্কোয়ার, তাহলে হয় 2টা c²। এখানে হচ্ছে c², তাহলে +c² + c², তাহলে হবে 2c²। এখানেও প্লাস, এখানেও প্লাস, আমরা লিখব প্লাস। এবার এখানে +b² -b², তাহলে একটা b² থেকে একটা b² চলে গেলে আর কিছুই থাকে না। এবার এখানে +a² + a², তাহলে কয়টা হবে? এখানে একটা, এখানে একটা, তাহলে হবে 2টা, 2a²। এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে +2a²। এটাই হচ্ছে আমাদের ফলাফল। আমরা লিখব অতএব নির্ণেয় বিয়োগফল হলো 2a² + 2c²। এটাই হচ্ছে অ্যান্সার। একই রকমভাবে আমরা বাকি অঙ্কগুলো করতে পারবো। এই যে প্রথম রাশিটা এখানে আমাদের লিখব, দ্বিতীয় রাশিটা লেখার সময় তার চিহ্নগুলোকে পরিবর্তন করে দিব, বাস, তারপরে আমাদের ফলাফল বের হয়ে যাবে। আমরা একই রকমভাবে আরও যত অঙ্ক আমরা করতে পারবো ইনশাল্লাহ। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে একটা কথা বলি, 7x² + 9x + 18 থেকে 5x + 9 + 8x², এটা বিয়োগ করো। এখানে একটু সাজিয়ে নিতে হবে। প্রথম রাশিটা লিখব, তারপরে এই যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই, এখানে সেই কাজটা। যেমন এখানের মধ্যে আছে 5x,
এখানের মধ্যে এই যে 9x বরাবর আমি এখানে যেটা দেখিয়ে দিলে ভালো হবে, আমি কোনো কথাবার্তা বলবো না, ডাইরেক্ট সরাসরি আমরা লিখি 7x² প্লাস 9x প্লাস 18। এই রাশি থেকে আমরা এই রাশিটা বিয়োগ করব। সবার প্রথমে আছে 5x, আমরা এই যে x এখানে আছে x এখানে আছে x, আমরা এই x বরাবর লিখব প্লাস 5x, কারণ এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাস 5x লিখলাম। এরপরে আছে প্লাস 9, এখানে আমাদের কোনো চলক নাই, শুধু একটা সংখ্যা, তাহলে এই যে শুধু একটা সংখ্যা আছে এটা বরাবর আমরা নিচের মধ্যে বসাবো প্লাস 9। এরপরে আছে প্লাস 8x², x² আছে, এই x² বরাবর আমরা লিখব প্লাস 8x²। এই যে আমরা সাজিয়ে লিখলাম, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। এখন দ্বিতীয় যে রাশি তার চিহ্নগুলোকে পরিবর্তন করব, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, অর্থাৎ -9, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, অর্থাৎ -5x, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, অর্থাৎ -8x²। এখন আমরা অঙ্কটা করি, প্লাস 18 -9, 18 থেকে 9কে বিয়োগ করতে হবে, 18 থেকে 9 বিয়োগ করলে হয় 9, বড়টার সামনে যোগ চিহ্ন, তো আমরা যোগ চিহ্ন দিব। এবার এখানে প্লাস 9x মাইনাস 5x, 9টা x থেকে 5টা x যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকবে 4টা x 4x, বড়টার সামনে প্লাস, তো আমরা এখানে মধ্যে প্লাস চিহ্নটা দিয়ে দিব। এবার এখানে প্লাস 7x² মাইনাস 8x², এখন মাইনাস যেই আছে মাইনাস আমাকে করতেই হবে। এখন 7 থেকে তো 8 বিয়োগ করা সম্ভব না, আমরা তাহলে 8 থেকে 7কে বিয়োগ করে দিব। 8টা x² থেকে 7টা x² চলে গেলে আর থেকে একটা x²। এখন 7 আর 8-এর মধ্যে 8 বড়, বড়টার সামনে মাইনাস চিহ্ন, আমরা ফলাফলে মাইনাস চিহ্ন দিব। তাহলে ফলাফল কত? -x² প্লাস 4x প্লাস 9, এটাই হচ্ছে আমাদের ফলাফল। অতএব নির্ণয় বিয়োগফল হলো -x² প্লাস 4x প্লাস 9, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা একটু সবার প্রথমে পুরো অঙ্কটা যখন করলাম তো সবার প্রথমে আমরা ওই কথাটাও লিখে দিই, সমাধান সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে এখানের মধ্যে আমরা এই কথাটা লিখলাম, সম্পূর্ণ অঙ্কটাই আমরা করে ফেললাম। 3 নম্বর যে অঙ্ক এটা আমরা সম্পূর্ণটা করলাম। তো এইরকমভাবে আরও অনেক অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন এখানে নতুন করে 3টি প্রশ্ন লিখলাম, এই যে এখানের মধ্যে 3টি প্রশ্ন দেওয়া আছে। তো এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম যেই 2টি প্রশ্ন এটি আগের অঙ্কগুলোর মতোই, কিন্তু শেষের যেই অঙ্কটি আছে এই অঙ্কটা আমি এখন করিয়ে দিব, কারণ এখানে মধ্যে একটা জিনিস দরকার আছে। আমি এখানে মধ্যে লিখি সমাধান, এই প্রথম রাশি থেকে এই রাশি বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা এখানের মধ্যে লিখব যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। আমরা এই কথাটা লিখে নিলাম। এখন আমরা প্রথম রাশিটাকে এখানের মধ্যে লিখব x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4 আমরা লিখলাম। এবার এই রাশিটাকে এখানের মধ্যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাবো, এই হিসাবে আমরা অঙ্কটা করব। সবার প্রথমে আছে x³, আমরা এখানে মধ্যে দেখতেছি এই যে x³ আছে এটা বরাবর আমরা এটা লিখব, কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন, প্লাস x³। তারপর -2x², এই যে x² আমরা দেখতেছি এই x² এটা বরাবর আমরা লিখব -2x²। এরপর প্লাস 2x, এই যে শুধু x, এখন আমাদের এই অঙ্কের মধ্যে শুধু x কোথাও নাই, শুধু x কোথাও নাই। আমরা করব কি, তাহলে এই 2xটাকে একটু দূরে লিখব, প্লাস 2x, অর্থাৎ এই 2xকে কারো নিচে লেখা যাবে না, কারণ এই x, শুধু x এখানে কিন্তু কোথাও নাই, অর্থাৎ 2x এর সদৃশ পদ এখানে নাই, এই জন্য আমরা এটাকে আলাদা লিখলাম। এরপর প্লাস 3, এই যে এটা একটা সংখ্যা, শুধু সংখ্যা, এই যে এখানে একটা শুধু সংখ্যা আছে, এটা বরাবর আমরা প্লাস 3 লিখে দিব। তাহলে এখানে যদি একটা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন এখানে আছে x⁴, এখানে কিন্তু কোনো x⁴ নাই, অর্থাৎ এই অঙ্কের মধ্যে x⁴ এর সদৃশ পদ নাই। এখানে আছে 2x, কিন্তু এখানে কোনো x নাই, তার মানে এই 2x এর কোনো সদৃশ পদ এখানের মধ্যে নাই। ঠিক আছে, আমরা এখন অঙ্কটা করব। তো এখন এই যে সর্বশেষ যেটা আছে প্লাস 2x, আমাদের মূল কথাটা মনে রাখতে হবে, বিয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় যেই রাশিটা তার চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, দ্বিতীয় যেই রাশি তার চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এখন 2x এখানে একা আছে, তাতে কি হয়েছে, এটা তো দ্বিতীয় রাশিতে, চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানের মধ্যে কিন্তু কোনো কিছু নাই,
আপনারা এই যে x⁴ এটা কিন্তু দ্বিতীয় রাশিতে না, এটা প্রথম রাশিতে। আমরা দ্বিতীয় রাশির চিহ্নগুলো পাল্টাবো, এখানে কোনো কিছু নাই। এখন আমরা দাগ দিয়ে আমাদের এই অঙ্কটা এখন করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, -2x। আমরা কিন্তু প্লাস বলবো না এখন আর, আমরা এখন এই যে নতুন করে যে চিহ্নগুলো দিছি এই চিহ্নগুলোকেই আমরা হিসাবে ধরবো। -2x আমরা লিখবো -2x, কারণ উপরে তো কোনো কিছু নাই যার থেকে এটা বিয়োগ দিব, সুতরাং এটাই ফলাফল -2x। এবার এখানে +4 -3, 4 থেকে 3কে বিয়োগ করলে আর থাকে 1। এরপরে এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটু আগে তো আমরা বলতেছিলাম 1a 1c, সুতরাং 1 লেখার দরকার নাই, শুধু a লিখলেই হবে, শুধু c লিখলেই হবে, 1 লেখার দরকার নাই। তাহলে এখানে যে 1 বেরোলো এটা কি লেখার দরকার নাই? মনে রাখতে হবে এটা শুধু একটা সংখ্যা, এই সংখ্যাটা থেকে আরেকটা সংখ্যা আমরা বিয়োগ করে এটা বের হইছে, তাহলে এই 1কে তো লিখতে হবে। এটার সাথে তার অন্য কোনো চলক নাই যে এখানে a আছে এখানে a আছে, তাহলে আমরা 1 না দিয়ে শুধু a দিব, তাহলে একটা কথা ছিল। কিন্তু এখানে কোনো চলক নাই, শুধু সংখ্যা, তাহলে 1 দিতে হবে। 4 থেকে 3 বিয়োগ করলে আর থেকে 1, অর্থাৎ 1। বড়টার সামনে প্লাস চিহ্ন, আমরা এখানে প্লাস চিহ্ন দিব। এবার এখানে +x² + 2x², অর্থাৎ একটা x², দুইটা x² যোগ করলে, এটাও যোগ এটাও যোগ, যোগ করলে হবে 3টা x², অর্থাৎ 3x²। উভয়টার সামনে প্লাস চিহ্ন, আমরা এখানে প্লাস চিহ্ন দিব। এবার এখানে +2x³ -x³, তার মানে দুইটা x³ থেকে একটা x³ বাদ দিতে হবে। দুইটা x³ থেকে একটা x³ বাদ দিতে হবে, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে আর থেকে একটা x³। এই যে দেখেন 1x³, এখানে কিন্তু কোনো 1 লেখার দরকার নাই, যে 1x³ এটা লেখার দরকার নাই, কিন্তু এখানে কিন্তু লিখতে হবে কারণ এটা শুধু সংখ্যা। এবার এখানে x⁴ থেকে বিয়োগ করার মতো কোনো কিছু নাই, তাহলে এটাকে আমরা নিচে নামিয়ে দিব। তাহলে এখানের মধ্যে আগে একটা চিহ্ন বসাই, বড়টার সামনে প্লাস চিহ্ন ছিল, তাহলে এখানে প্লাস চিহ্ন দিই। এইবার আমরা সামনে আসি, x⁴কে আমরা নিচে নামিয়ে লিখে দিই, কারণ এটা থেকে কারো বিয়োগ করার মতো কোনো কিছু নাই এখানের মধ্যে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফলাফল। আমরা এখন নিচে গিয়ে লিখব, অতএব নির্ণেয় বিয়োগফল হলো, এখন আমরা বিয়োগফলটা এখানে মধ্যে লিখব। এখন বিয়োগফলটা লেখার সময় আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করব পাওয়ারগুলো, যেমন x⁴, তারপরে প্লাস x⁴, এই যে এখানে 4 এখানে 3, তারপরে প্লাস 3x²। আমরা পাওয়ারগুলোকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করতেছি, 4 3 2, তারপরে কি 1, অর্থাৎ শুধু পাওয়ার ব্যতীত যেটা আছে এই যে -2xটাকে আমরা এখানে মধ্যে লিখব। একটু ভালো করে খেয়াল করেন, x-এর উপরে কোনো পাওয়ার নাই মানে কি 1, x-এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1, তাহলে পাওয়ার 4 পাওয়ার 3 পাওয়ার 2 পাওয়ার 1, আমরা সবগুলোকে সিরিয়ালি লিখলাম। এরপরে আমরা শুধু সংখ্যা যেটা আছে +1 তাকে আমরা এখানে মধ্যে লিখে দিলাম। আমরা কিন্তু অঙ্কের কোনো পরিবর্তন করি নাই, এটাই কিন্তু আমাদের ফলাফল। এখন কেউ কেউ বলতে পারেন এভাবে লিখলে কি ভুল হবে? না, ভুল হবে না, কিন্তু একটা সাজিয়ে লেখার একটা সৌন্দর্যতা আছে যে আমরা সবগুলো পাওয়ারগুলোকে সিরিয়াল বাই লিখলাম। x⁴, x⁴, 3x⁴, 2x⁴, কোনো কিছু নাই মানে 1, আর এটা শুধু একটা আলাদা সংখ্যা। এটাই হচ্ছে আমাদের ফলাফল, যে এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফল হবে, বিয়োগফল হবে x⁴ প্লাস x⁴ প্লাস 3x² - 2x প্লাস 1। এটাই হচ্ছে অ্যান্সার। এবং আশা করি এই যে আমরা এখানে দুইটা কাজ, x⁴ এর বরাবর কোনো কিছু নাই, কিভাবে করলাম, এই যে 2x এটার উপরে কোনো কিছু নাই, কিভাবে করে করলাম এবং চিহ্ন পাল্টালাম কিনা, এই জিনিসটা ছিল আমাদের এই অঙ্কের মূল বিষয়টা। এই জন্যই বললাম যে আমরা এই 3 নম্বর অঙ্কটা করি, এটা আমাদের খুবই দরকারি একটা অঙ্ক। আমরা এখন সামনে আরও কিছু নতুন অঙ্ক করব। আমরা এখন নতুন করে এখানে আমাদের 3টি প্রশ্ন লিখলাম। সবার প্রথমে বলা হয়েছে যদি a = x² + z², b = y² + z², c = x² + y² হয়, তবে দেখাও যে a + b - c = 2z²। অর্থাৎ এই যে এতটুকু মান দেওয়া আছে এটা যদি a এর সমান হয়, এতটুকু যদি b এর সমান হয়, এতটুকু যদি c এর সমান হয়, তাহলে এর সাথে b যোগ করতে হবে, সেই যোগফল থেকে c কে বিয়োগ করতে হবে, সর্বশেষ ফলাফলটা 2z² এর সমান হবে। এখন এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে দেখাও যে, তাহলে এই দেখাও যে বলার কারণে একটু আগে কিন্তু আমরা অঙ্ক করেছিলাম, দেখাও যে বলার কারণে আমরা অঙ্কটা করব বাম পক্ষ ডান পক্ষ। এই যে এখানে দেওয়া আছে সমান চিহ্নটা, এটার বাম দিককে আমরা বলবো বাম পক্ষ,
ডান দিককে আমরা বলবো ডান পক্ষ। আমরা দেখব এই বাম পক্ষের মান এই ডান পক্ষের মানের সমান হয় কিনা। যদি সমান হয় আমরা বলবো দেখানো হলো। এখন এখানে মধ্যে একই রকমের 3টা প্রশ্ন দেওয়া, এই 3টা প্রশ্নই একই রকমের, কোনো ভিন্নতা নাই, শুধু এখানে মানগুলো পাল্টে পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু 3টা অঙ্ক একই রকমের। যেমন 2 নম্বর প্রশ্নে মান দেওয়া আছে এক্স ওয়াই জেডের মান, সর্বশেষে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2a, এটা দেখাও। 3 নম্বর প্রশ্নে এক্স ওয়াই জেডের মান দেওয়া আছে, বলা হয়েছে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু a প্লাস 3b প্লাস c। এই 3টা প্রশ্নই একই রকমের, 3টা প্রশ্নই একই রকম। আমরা এখান থেকে যে কোনো একটা অঙ্ক করলেই বাকিগুলো করতে পারবো। সবার প্রথমে যে অঙ্কটা আছে সেটা দিয়ে আমরা করে দিই, বাকিগুলো ওই নিয়মে করে ফেলবো। আমরা তাহলে সবার প্রথমে লিখব সমাধান দেওয়া আছে। আমরা সবার প্রথম অঙ্কটা করতেছি এখন। a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, b ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, c ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা মানগুলোকে বসিয়ে নিলাম। আমরা চাইলে এগুলোকে নিচে নিচে লিখতে পারতাম, কিন্তু এখানে জায়গা কম, এই জন্য আমরা নিচে নিচে লিখি নাই, আমরা পাশাপাশি লিখে দিছি। কিন্তু আপনারা চাইলে কিন্তু এর মান লিখলেন এতটুকুকে এইখানে, এতটুকুকে এইখানে আপনারা লিখতে পারবেন। এবার আমরা এখানে যেহেতু দেখাও যে বলা হয়েছে, এই জন্য আমরা লিখব দেখাতে হবে যে। এই কথাটা লেখা বাধ্যতামূলক না, কিন্তু লিখলে একটু ভালো হয়, অঙ্কের সৌন্দর্যতা বাড়ে। দেখাতে হবে যে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 2z স্কোয়ার, এটা দেখাইতে হবে। এখন আমরা এই সমান চিহ্নের বাম দিককে বাম পক্ষ, ডান দিককে ডান পক্ষ বলবো। আমরা এখন এই বাম পক্ষটা এখানে আমাদের লিখব, বাম পক্ষ সমান a প্লাস বি মাইনাস সি। আমরা এখন এর মান বসাবো, এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা ব্র্যাকেট দিব, এর পরে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে বি এর মান বসাবো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি এর পরে মাইনাস চিহ্ন, আমরা মাইনাস চিহ্ন বসাবো। এরপরে এখন সি এর মানটা আমরা ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখন পরবর্তী লাইনে যাই। আমরা একটা কাজ করি, পাশে একটা কথা লিখে দিই, মান বসিয়ে। আমরা এইমাত্র মান বসালাম, মান বসিয়ে পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন কাজটা করি, ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন, সুতরাং ব্র্যাকেটকে উঠালে কোনো সমস্যা নাই, কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই ব্র্যাকেটের সামনেও প্লাস চিহ্ন, সুতরাং একই রকমের হবে, কোনো পরিবর্তন হবে না। এই ব্র্যাকেটের সামনে মাইনাস, সুতরাং ব্র্যাকেটের ভিতরে সবগুলো চিহ্ন পাল্টে যাবে। তাহলে এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে যদি আমরা খেয়াল করি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমরা একটু পাশাপাশি লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। পরবর্তী লাইনে যাই, একটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে আর কিছুই থাকে না, তাহলে এটা হয়ে গেল 0। প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একটা জেড স্কোয়ার আরও একটা জেড স্কোয়ার, দুইটার সামনে যোগ চিহ্ন, তাহলে আমরা এখন যোগ করি, একটা একটা যোগ করলে হবে 2টা, তাহলে 2z স্কোয়ার। এরপর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এটার মতো এক্স স্কোয়ারটার মতো, একটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে আর কিছুই থাকবে না, 0। তাহলে আমরা দেখলাম ফলাফল 2z স্কোয়ার হয়। আর 2z স্কোয়ার কোনটা? আমাদের এই যে এখানের মধ্যে দেওয়া আছে ডান পক্ষ, এইটা আমরা এখানে মধ্যে লিখব সমান ডান পক্ষ। অর্থাৎ বাম পক্ষের কাজ করতে করতে আমাদের ডান পক্ষের মানটাই বের হয়ে গেছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা এখানের মধ্যে এই কথাটা লিখে দিব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা এখন সর্বশেষ যেই লাইনটা আমাদের এই যে এখানে দেখাতে হবে, যে যতটুকু লেখা আছে এটা আমরা লিখে ফেলব, a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 2z স্কোয়ার, এটা আমরা এখানে আমাদের লিখে ফেললাম। এখন আমাদের এই অঙ্কটা যেহেতু বলা হয়েছে দেখাও যে, এই জন্য আমরা এখানে আমাদের লিখব দেখানো হলো। আপনারা চাইলে ইংরেজিতে শোড কথাটা লিখতে পারবেন, শোড।
দেখানো হলো। আর ইংরেজিতে লিখলে লিখতে হবে শোড, এই যে এইভাবে করে লিখে দিতে হবে, এইটাই এখানে আমাদের লিখে দিতে হবে। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান করলাম এবং হুবহু এই একই রকমভাবে বাকি দুইটা অঙ্কেরও আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা এখন এখানে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন লিখলাম এবং এই প্রশ্নটার সম্পূর্ণ সমাধানটা আমরা এখানে আমাদের লিখে নিলাম। তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই সম্পূর্ণ সৃজনশীলটার সমাধানটা আমরা বুঝতে পারবো। সবার প্রথমে এই সৃজনশীলটার উদ্দীপকে বলা হয়েছে যে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি। এ স্কোয়ার একটা বীজগণিতীয় রাশি, বি স্কোয়ার একটা বীজগণিতীয় রাশি, সি স্কোয়ার একটি বীজগণিতীয় রাশি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ কত। আমরা জানি যে সহগ দুই ধরনের, একটা হচ্ছে সাংখ্যিক সহগ, একটা হচ্ছে আক্ষরিক সহগ। যেই সহগটা অক্ষর দ্বারা প্রকাশ করা হবে সেটা হচ্ছে আক্ষরিক সহগ, আর যেই সহগটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হবে সেটা হচ্ছে সাংখ্যিক সহগ। আমাদের এই প্রশ্নে জানতে চায় বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত। তাহলে এখন আমরা লিখতে পারি যে বি স্কোয়ার সমান 1 ইন্টু বি স্কোয়ার, কারণ আমরা যদি বি স্কোয়ারকে 1 দ্বারা গুণ দেই বি স্কোয়ারই হবে, কারণ এখানে যখন বি স্কোয়ার ছিল তখন আমরা সহগ হিসাবে কোনো সংখ্যাকে দেখতেছি না এখানের মধ্যে, কিন্তু আমাদের কাছে তো তারা সাংখ্যিক সহগ, মানে এমন একটা সহগ তারা জানতে চায় যেটা সংখ্যায়, কিন্তু এখানে তো আমরা কোনো সংখ্যা দেখতেছি না। এখন আমার অঙ্কের মধ্যে একটা সংখ্যা নিয়ে আসার জন্য কিভাবে করে আনতে পারি, আমরা বি স্কোয়ারকে যদি 1 দ্বারা গুণ দেই বি স্কোয়ারই থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি এখানে 1 দ্বারা গুণ দিলে বি স্কোয়ারই থাকবে, আর 1 এটি সাংখ্যিক সহগ। যেই সহগ সংখ্যার মাধ্যমে থাকে তাকেই আমরা বলি সাংখ্যিক সহগ। তাহলে এই 1কে আমরা বলবো সাংখ্যিক সহগ। বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? 1। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করলাম। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ করো। তাহলে এ স্কোয়ারের দ্বিগুণ মানে কি? দ্বি মানে 2, তাহলে দ্বিগুণ, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। এ স্কোয়ারকে 2 দ্বারা গুণ দিলে হবে 2a স্কোয়ার। সি স্কোয়ারের 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। সি স্কোয়ারকে 3 দ্বারা গুণ করলে হয় 3c স্কোয়ার। আমাদের প্রশ্নে বলছে যে এ স্কোয়ারের দ্বিগুণ যত বের হবে তার সাথে সি স্কোয়ারের 3 গুণ যোগ করো। তাহলে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের 3 গুণ যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হবে 2a স্কোয়ার প্লাস 3c স্কোয়ার। আমরা খ নম্বর প্রশ্নেরও সমাধান করলাম। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ার, আমাদের এই গ নম্বর প্রশ্নটা একটু বড়, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে বলা হয়েছে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে যেই বিয়োগফলটা বের হবে সেই বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করো। অর্থাৎ একই অঙ্কের মধ্যে বিয়োগফল যোগফল, অর্থাৎ বিয়োগও আছে যোগও আছে। করব কিভাবে? এ স্কোয়ারের 3 গুণ আমরা বের করব। এ স্কোয়ারের 3 গুণ বের করার পরে সেখান থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করব। আমরা জানি বিয়োগ করলে বিয়োগফল বের হয়, তাহলে যেই বিয়োগফলটা বের হবে ওই বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করে দিব। আমরা তাহলে এখানের মধ্যে অঙ্কটা করি। আমরা এ স্কোয়ারের 3 গুণ কত হয় আমরা সেটা বের করলাম, বি স্কোয়ারের দ্বিগুণ কত হয় সেটা আমরা বের করলাম, এবং আমার অঙ্কের মধ্যে যেহেতু আরও একটা কথা বলা আছে সি স্কোয়ারের 4 গুণ, তাহলে সি স্কোয়ারের 4 গুণ কত হয় সেটাও আমরা বের করলাম। এবার আমরা অঙ্কটা করি। এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল বের হবে 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এ স্কোয়ারের 3 গুণ হলো 3a স্কোয়ার, বি স্কোয়ারের দ্বিগুণ হলো 2b স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের 3 গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করলে এটা হয় বিয়োগফল 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। আমাদের প্রশ্নে বলছে যেই বিয়োগফলটা বের হবে ওই বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করতে হবে। তাহলে সি স্কোয়ারের 4 গুণ বলতে কি বোঝায়? 4c স্কোয়ার। এই 4c স্কোয়ারকে এই বিয়োগফলের সাথে যোগ করতে হবে। আমরা এখন করব। তাহলে প্রাপ্ত বিয়োগফলের সাথে 4c স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ারের 4 গুণ যোগ করলে হয় কি লিখলাম? এই যে ব্র্যাকেটের মধ্যে বিয়োগফলটা আছে, আমরা একটু আগে যে বিয়োগফলটা পেলাম সেই বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ আমরা যোগ করলাম।
বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ আমরা যোগ করলাম। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা শুধু এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলাম, আর কোনো কাজ আমাদের নাই, আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ারের 3 গুণ থেকে b স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফলের সাথে সি স্কোয়ারের 4 গুণ যোগ করলে ফলাফল হয় 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।